দুপুর গড়িয়ে এসেছে নিঃশব্দ এক অবগাহনে। রোদে ঝলমল করছে উঠোনের এক এক কোণ, যেন সোনালি আলোয় রাঙিয়ে তুলেছে গায়ে হলুদের প্রতিটি স্পর্শ। ঘরে বাইরে ব্যস্ততার ছায়া লেগে আছে, চলছে মেহেদি বোনার প্রস্তুতি, গন্ধে ভরে আছে হলুদের সুরভি। গোসল শেষ করে বাইরে এসছে ফারাহ। আয়নার সামনে দাঁড়াতে পারছে না সে। রাগে দুঃখে হাত পা ছড়িয়ে কাঁদতে মন চাচ্ছে তার। আচ্ছা, একটা লোক এত দুষ্টু কি করে হতে পারে? ফাজিল লেফটেন্যান্ট সাহেব তাকে জ্বালিয়ে শেষ করে দিচ্ছে। তাও সত্যি সে যে বেঁচে আছে এটাই তো বড় কথা। অন্য কোনো স্ত্রী হলে এতদিনে অবাধ্য লাগামহীন স্বামীর অত্যাচারে পোগারপার হয়ে যেত। রাগে দুঃখে কোনো রকমে শাড়িটা পেঁচিয়ে নিল ফারাহ। সাজটাও খুব কম, অল্প একটু লিপস্টিক আর ক্রিম লাগিয়েছে সে। পিছনে ফিরতেই দু কদম পিছিয়ে গেল সে। ভয়ার্ত দৃষ্টিতে তাকালো সামনের পুরুষের দিকে। পাঞ্জাবির হাতা গুটিয়ে ক্লিন শেভ করা গালে হাত বুলিয়ে বলল, উফ সুখ, তুমি ইচ্ছে করে এমন করো কেন বলো তো? চমকে উঠে ফারাহ নিজ অজান্তেই কি কোনো ভুল করেছে? কিন্তু কই, কিছু তো মনে পড়ছে না। আমি কি করেছি? গা দুলিয়ে হেসে উঠল তাসফিন, দু পা এগিয়ে এসে নিচু স্বরে বলল, এই যে এত সাজসজ্জা করেছ, এগুলো আমার ভীষণভাবে ঘেঁটে দিতে ইচ্ছে করছে। চোখ দুটো যেন মণিকোঠা থেকে বেরিয়ে আসবে এবার। পিছনের আঁচল টেনে সামনে নিয়ে এলো ফারাহ। তোতলাতে তোতলাতে বলল, দেখুন লেফটেন্যান্ট সাহেব, এটা মোটেও ভালো হচ্ছে না। আপনি কিন্তু একবার এমনিতেও আমাকে ঘেঁটে দিয়েছেন, আমি কিন্তু এবার আপনাকে মেরে দেব। অবাধ্য পুরুষ কারো কথাই শুনে না। এবারেও তাই, এগুতে লাগলো ফারার দিকে। পা অনুযায়ী পিছিয়ে যাচ্ছে ফারাহ। পালাতে হবে তাকে, আর একবারও এই পুরুষকে সইতে পারবে না সে। না আসবেন না লেফটেন্যান্ট সাহেব, আমি অনুষ্ঠানে যাব। কথাটা বলেই দরজার দিকে দৌড় লাগালো ফারাহ। লম্বা হাত বাড়িয়ে কোমর পেঁচিয়ে ধরল তাসফিন। ছটপট করছে ফারাহ, হাত ছাড়াতে চায় কোমর থেকে। না না, ছাড়ুন, মরে যাব তো। ছাড়ুন আমায়। ডোন্ট ওরি জান, দিস টাইম আই শেয়ার আই ওন ট বি রাফ। ফারার ছটফটানি থামছে না। অবাধ্য পুরুষ মুহূর্তের মাঝে ঘেঁটে দিল তাকে, মিশিয়ে নিল তার সাথে। অস্তিত্বের মাঝে টেনে নেয় ফের। ক্রন্দনরত রমণীর মুখ পানে চায় এক পলক, দু হাতে চাদরে জড়িয়ে নেয় বড্ড আদরে। ডোন্ট ক্রাই, জান, আই লাভ ইউ ডিপলি। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে যায়, মিলে মিশে একাকার দু জনে। বদনের ব্যথায় অন্তঃস্থলে কাঁপুনি তৈরি হয় মেয়েটার, থরথরিয়ে কেঁপে উঠে সে। কবুতরি পেলব নেয় বদন খানি দু হাতে বুকে তুলে নিল তাসফিন শেখ। আই লাভ ইউ জান, আই হেইট ইউ। হো হো শব্দে কেঁদে ফেলল ফারাহ, সহসা হেসে উঠল তাসফিন। রুবেনা শেখ বড্ড ব্যস্ত। গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। সাদা রঙের একটা পাঞ্জাবি পরে বেরিয়ে এসেছে তাসফিন, একদম ফিটফাট সে। ছেলেকে এমন অবস্থায় দেখে কিঞ্চিত অবাক হলেন রুবেনা শেখ। ত্রস্তবেগে এগিয়ে এলেন ছেলের পানে। পা থেকে মাথা পর্যন্ত পরখ করে বলেন, তোকে না হলুদের জন্য হলুদ রঙের পাঞ্জাবি দিয়েছি, ওটা পরলি না কেন? মোটা হৃদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন, গলা খাকারি বলল, নষ্ট হয়ে গেছে, ওয়াশরুমে ভিজিয়ে রেখেছি। নাক মুখ কুচকে নিলেন রুবেনা। নষ্ট হয়ে গেছে মানে? তুই তো অনুষ্ঠানে আসলি না, সবে এসেছিস। তার মধ্যে নষ্ট হলো কেমনে? অধর বাঁকিয়ে হাসল তাসফিন, প্রত্যুত্তরে বলে উঠে, তোমার ফারাহ লিপস্টিক লাগিয়ে দিয়েছে। ঠাস করে বাহুতে বসিয়ে দিলেন রুবেনা শেখ। একদম ফাজলামি করবি না তাসফিন। যা ফারাহকে বল, নূপুর অনেকক্ষণ ধরে ওকে খুঁজেছে। তাড়াতাড়ি আসতে বল। উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁট চেপে ধরে ভাবনায় পড়ে গেল তাসফিন। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? ফারাহ অসুস্থ আম্মু, তাই আসবে না। রাগে গোজগোজ করে উঠেন রুবেনা শেখ। তাসফিন, আগেই বলছি ফাজলামি করবি না। এমনিতেও অনেক কাজ বাকি। একদম ঢং করিস না তো। কপাল কুঁচকে নিল তাসফিন, বিরক্তিকর ভাব নিয়ে আওড়ালো, সত্যি বলছি, নিজেই গিয়ে দেখে এসো। প্রচণ্ড রেগে গেছেন রুবেনা শেখ। ত্রস্ত পায়ে তাসফিনের রুমের দিকে এগুতে লাগলেন। দরজায় টোকা দিতেই নড়েছড়ে সেদিকে তাকালো ফারাহ। কে? আমি ফারাহ, দরজাটা খুলে দে আম্মু। চোখ দুটো আকারে বড় হয়ে আসে ফারার। কাঁপতে লাগলো রীতিমতো। বিছানায় শুয়ে আছে সে, নড়াচড়া করার শক্তিও নেই তার মধ্যে। এক টুকরো সাদা কম্বলের নিচে নিজেকে ঢেকে রেখেছে। এই মুহূর্তে রুবেনা শেখ চলে আসবেন তা আশা করেনি ফারাহ। কি বলবে না বলবে ভেবে পাচ্ছে না। না, আম্মু, দরজা খোলা আছে, ভেতরে এসো। দরজাটা ঠেলে ভেতরে আসলেন রুবেনা শেখ। ফারাহকে বিছানায় শুয়ে থাকতে দেখে চমকে উঠেন। এ কি কাণ্ড, তুই শুয়ে আছিস কেন? কি হয়েছে? আসলে আম্মু, শরীরটা খুব খারাপ লাগছে আমার। জ্বর জ্বর লাগছে। কপালে হাত ছুঁয়ে দেখেন তিনি, সত্যি শরীর গরম হয়ে আছে।
কপাল চাপড়াচ্ছেন রুবেনা শেখ। এসব কখন? জ্বর উঠছে তো। তুই যে কি করিস? দরজায় হেলান দিয়ে বুকে হাত গুজে দাঁড়িয়ে আছে তাসফিন, ঠোঁটের কোণে দুষ্টু হাসি খেলা করছে। চোখ পাকিয়ে তাকালো ফারাহ। এই অবাধ্য লেফটেন্যান্ট সাহেবের জন্য আজকে তার এই অবস্থা। কান্না পাচ্ছে প্রচুর, কাউকে বলতেও পারছে না এই লজ্জার কথা। রুবেনা শেখ লক্ষ্য করলেন কম্বল দিয়ে নিজেকে রীতিমতো পেঁচিয়ে ফেলেছে ফারাহ। এসব কি করছিস? এই গরমে কম্বল নিয়েছিস কেন? থতমত খেয়ে গেল ফারাহ, আমতা আমতা করে বলল। আমার শীত লাগছে খুব। পিছনে দাঁড়িয়ে থাকা তাসফিন ঠোঁট টিপে হাসল, প্রশান্তি লাগছে তার, তাকে চেনা বড্ড কঠিন, তার সুখকে যে আর কত কি হো করতে হবে একমাত্র সেই জানে। কাদো কাদো ভঙ্গিতে তাকালো ফারাহ, চোখ টিপে তাসফিন। রুবেনা শেখ না থাকলে হাত পা ছড়িয়ে কেঁদে ফেলত ফারাহ। লেফটেন্যান্ট সাহেব তাকে বড্ড জ্বালা ইচ্ছে। ওর একটু খেয়াল রাখিস তাসফিন, দরকার নেই বাইরে কোলাহলের মধ্যে যাওয়ার। তাসফিন বাচ্চা বাচ্চা মুখ করে বলল, আমি তো অনেক খেয়াল রাখি আম্মু। তোমার ফারাহ তো আমার কথাই শুনে না। চোখ পাকিয়ে তাকালো রুবেনা শেখ ফারার দিকে। একদম ঢং করবি না ফারাহ। চুপচাপ তাসফিন যা বলে তাই শুনবি। রাগে ফুঁসতে লাগলো ফারাহ। একেই বুঝি বলে, শেয়ালের কাছে মুরগি গা দিয়ে যাওয়া। তাসফিন আস্ত একটা শেয়াল, আর সে নিষ্পাপ একটা মুরগি, যাকে তারই শাশুড়ি অজান্তেই গা দিয়ে চলে গেছে। বিয়ে বাড়ি মানেই যেন এক টুকরো জীবন্ত উৎসব। চারপাশে রঙের ছটা, গন্ধে ভেসে বেরানো ফুল আর মশলার মিশ্র ঘ্রাণ, আর তার ফাঁকে ফাঁকে ছুটে চলা কচিকাচার দল হেসে খেলে, দৌড়ে বেড়ায় সারাক্ষণ। ওদের কণ্ঠে যেন অনর্গল এক আনন্দধ্বনি, যা পুরো বাড়িটাকে প্রাণময় করে তোলে। অন্দরমহলে চলছে টুকটাক সাজসজ্জা, বউ মেয়েরা ব্যস্ত রান্নাঘরের যুদ্ধভূমিতে, আবার কেউ কেউ ঘন হয়ে বসেছে আড্ডার আসরে, মুখরতায় হারিয়ে যাচ্ছে সময়। আপু তোমাকে কি সুন্দর লাগছে। ফারার কথায় জোরপূর্বক হাসার চেষ্টা করল ঝুমুর। বিয়ের কনে সে, লাল লেহেঙ্গা পরেছে সে, গয়নাগাটি সবকিছু দিয়ে সাজানো হয়েছে তাকে। ঝুমুর অপেক্ষা করছে কখন ফারার আম্মু আব্বু আসবে। ওরা আসলেই তো নবীনকে এক পলক দেখতে পাবে সে। আচ্ছা ছোট ভাবি তোমার বাড়ির লোকজন এখনো আসেনি? ফারাহ হাতে চুড়ি পরতে পরতে বলল। এসে যাবে একটু পরেই, বলল রাস্তায় আছে। ওহ, ছোট্ট করে জবাব দিল ঝুমুর। খালাম নিয়েই। দরজা ঠেলে ভেতরে চলে এলো মাহির। এসেই জড়িয়ে ধরে ঝুমুরকে। মনি আজকে তোমার বিয়ে, আমি অনেক মজা করব। আধো আধো কণ্ঠের কথাগুলো শুনে মৃদু হাসল ঝুমুর। ফারাহ এক গাল হেসে কোলে তুলে নিল মাহিরকে। শুধু তুমি না আমরা সকলে মজা করব বাবা। গালে টুক টুক করে চুমু খেলো ফারাহ। নূপুর ভেতরে এলো, সঙ্গে আছে তাসফিন। বোনকে দেখতে এসেছে এক পলক। তাসফিনকে দেখেই অন্তরা তোত্তা কেঁপে উঠল ফারার। ভেতরের দিকে মাহিরকে নিয়ে চেপে গেল। তাসফিনকে দেখেই হো হো শব্দে কেঁদে ফেলল ঝুমুর। মলিন হাসল তাসফিন, বোনকে জড়িয়ে ধরে এক হাতে। কাঁদছিস কেন? জানি না। ধ্যাত পাগলামি কাঁদতে নেই। ভাইয়া তোমাদের ছাড়া থাকবো কিভাবে? গিয়ে ভুলে যাবি, তখন আর মনে পড়বে না। বুকের ভেতর মোচড় দিয়ে উঠছে ঝুমুরের। কিত সময় ওই রকম ভাবেই জড়িয়ে থাকে। ঠিক আছে আর কাঁদিস না। তাসফিন অল্প কিছুক্ষণ কথা বলে বেরুতে লাগল, আশেপাশে দৃষ্টি বলিয়ে ফারাহকে খুঁজল। রুমের কর্নারে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারাহ। পিট পিট চোখ করে তাকাচ্ছে তার দিকে। ব্লাড রেড কালারের শাড়ি পরেছে সে, গলায় তার দেওয়া নেকলেসটা চকচক করছে। ঠোঁট জুড়ে বিচরণ করছে লালচে আবরণের সৌন্দর্য। জিভের ডগা দিয়ে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল তাসফিন। চোখের ইশারায় ফারাহকে বাইরে আসতে ইশারা করল। অথচ নাকচ করল ফারাহ। সুচালো চোখ করে তাকালো তাসফিন, আরও চেপে গেল ফারাহ। একদম যাবে না। অবাধ্য লেফটেন্যান্ট তার সব কিছু ঘেঁটে দেবে। ঘাড় ম্যাসাজ করল তাসফিন, চোখের ইশারাতে যেন বুঝিয়ে দিল। ওয়ান্স আই গেট ইউ ক্লোজ, সুখ আই বাইট ইউ র। বাঁকা হেসে বেরিয়ে গেল তাসফিন, বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে ফারার। কি হবে আল্লাহ মালুম। লেফটেন্যান্ট সাহেব অবাধ্য, পাগল, অম্মাদ। সে নাকচ করেছে যাবে না, এটাতে নিশ্চুপই খেপে গেছে লোকটা। বিয়ে বাড়ি, চারপাশে ঝোকমক করে জ্বলছে আলোর মেলা, যেন আকাশের তারাগুলো নেমে এসেছে মাটিতে। রঙিন বাতিগুলো অদ্ভুতভাবে ঘুরছে। চারিদিক অতিথিদের হাসি ঠাট্টা নিয়ে মেতে উঠেছে সবটা। নতুন বর আসার অপেক্ষায় সবাই। গাড়ি দিয়ে সবে এসেছে আরিয়ান আর স্নেহা। আরিয়ান এগিয়ে গিয়ে ম্যানলি হাগ করল তাসফিনের সহিতে। আশেপাশে দৃষ্টি বুলিয়ে বলল, নিহাল আসেনি ব্রো। হাত ঘড়িটায় দৃষ্টি বুলিয়ে বলল তাসফিন। চলে আসার কথা, কেন যে এত লেট করছে? টেনশন নিস না, চলে আসবে। বাই দা ওয়ে স্নেহা কোথায়?
মুচকি হাসে আরিয়ান। ওই তো ফারার কাছে গেল। মুখ জুড়ে দেখা দিল রাগের ছটা লেগেছে, চোয়াল শক্ত হয়ে এলো তার। তার ফুটফুটে বউটা আজকে লাল শাড়ি পরেছে। তার তো উচিত একবার হলেও স্বামীর কাছে আসা, স্বামীর ছোঁয়া নেওয়া, অথচ বেয়াদব বউটা দূরে দূরে থাকছে। তাসফিনকে গম্ভীর হতে দেয়া ভ্রু কুচকালো আরিয়ান। কাঁধে হাত রেখে শুধোয়। ব্যাপারটা কি ব্রো, মুখ এমন করে রেখেছিস কেন? সুচালো চোখ করে তাকালো তাসফিন। 32 পার্টি দাঁত বের করে হেসে উঠল আরিয়ান। বুঝে গেছি ভাবি, তোকে পাত্তা দেইনি রে। হা হা হা। সজোরে একটা ঘুষি বসালো তাসফিন আরিয়ানের পেটে। উপস শব্দ করে। ব্রো, তুই ভাবির রাগ আমার উপর দেখাচ্ছিস? শাট আপ আরিয়ান। কি হয়েছে গাইজ? আরিয়ান আর তাসফিন দুজনেই পিছনে দিকে ঘুরে। নিহাল চলে এসেছে। নিহালকে দেখে আরিয়ান এগিয়ে গেল। ব্রো দেখ, তাসফিন আমাকে ঘুষি দিয়েছে। হেসে ফেলল নিহাল। তাসফিনের দিকে এগুতে এগুতে বলল, এমনি এমনি তো আর ঘুষই দেয়নি। কি করেছিস সেটা বল। আবে লা ভাবির সব রাগ আমার উপর দেখাচ্ছে। ব্রোকে পাত্তা দেয়নি। হো হা করে হেসে উঠল নিহাল। গরম চোখ করে তাকালো তাসফিন। দুজনেই চুপ করে গেল। আরিয়ান নিহালের কানে ফিসফিসিয়ে বলল, ভাবি বোধ হয় ভাত দেয়নি, আই মিন চুমু। আবারও অট্টহাসিতে ফেটে পড়ে। ফোনের টুং শব্দ হতেই সেটা হাতে নিয়ে ছাদের এক কোণে চলে গেল তাসফিন। হোয়াটসঅ্যাপের মেসেজ এসেছে। ফারাহ মেসেজ করেছে। মিসেস শেখ নামটি ভেসে উঠল চোখের সামনে। মেসেজ ওপেন করতেই বুকের ভেতর ধক করে উঠল। কণ্ঠনালী কাঁপছে থরথর করে। পুরুষালী মনটা কাঁপছে যেন থরথরিয়ে। লাল রঙা শাড়িটা পরে অদ্ভুত অদ্ভুত ভঙ্গিতে সুন্দর সুন্দর ছবি দিয়েছে তাকে। অনাবৃত বক্ষের কিছু সুন্দর চিত্র ধারণ করে সেগুলো পাঠিয়েছে স্বামী নামকা সমীর কাছে। কানের পাশ বেয়ে ঘাম গড়িয়ে গেল তাসফিনের। প্রচণ্ড রাগ হচ্ছে ফুটফুটে বাচ্চা বউটার উপর। আচ্ছা এমন কেউ করে? একে তো সকাল থেকে কাছেই আসছে না, তার উপর এসব পাঠিয়েছে। এতক্ষণে নিচের মেসেজটা লক্ষ্য করল তাসফিন। স্পষ্টভাবে লিখে দিয়েছে, অবাধ্য লেফটেন্যান্ট সাহেব, আপনি আমাকে প্রচণ্ড জ্বালান। এখন একটু আমিও জ্বালাই। রাগে কপালের রগগুলো ফুলে উঠেছে তাসফিনের। পরপর টাইপ করল তাসফিন, ট্রাস্ট মি, সুখ ধরতে পারলে জ্বালিয়ে দেব। তখন কেঁদেও কুল কিনারা পাবে না। চি ইমোজি দিল ফারাহ। নিজেকে সংযত করা বড্ড কঠিন হয়ে দাঁড়িয়েছে তাসফিনের জন্য। চটজলদি ছাদ থেকে নেমে ঝুমুরের রুমের দিকে এগুতে লাগল। ঠিক তখনই কানে এসেছে বর চলে এসেছে কথাটি। তাসফিন থামবে না, তাকে কেউ থামাতে পারবে না। যেমন ভাবনা তেমন কাজ, সেগুলো ত্রস্ত পায়ে এগিয়ে চলেছে। ফারাহ যেই দেখেছে তাসফিন আসছে, সুযোগ পেতেই বেরিয়ে এলো সে রুম থেকে। তাকে পালাতে দেখে চিৎকার করে উঠল তাসফিন, সুখ ওয়েট, সুখ ধরতে পারলে খারাপ হবে। দাঁড়া বলছি সুখ। কে শুনে কার কথা? ফারাহ ছুটে বাইরে বেরিয়ে ভিড়ে মিশে গেল। বরযাত্রীরা এসেছে। বর চলে এসেছে। তাসফিন খুঁজে চলেছে ফারাহকে, অথচ কোথাও দেখতে পাচ্ছে না। রাগে চোখের কার্নিশ লাল হয়ে আসছে তার। সে ছাড়বে না বউকে, আজ তাকে জ্বালিয়ে শেষ করবে। আরও একবার দৃষ্টি বলিয়ে দেখতে পেল নুপুরের সাথে দাঁড়িয়ে আছে সে। তাসফিন এক পা ফেলতেই মাহিরকে কোলে তুলে নিল ফারাহ। মোটা হৃদয় কুঞ্চিত করে তাকালো তাসফিন। সে দৃষ্টি তীক্ষ্ণ। ফারার জান কবজ করতে তার অবাধ্য পুরুষের দৃষ্টি যথেষ্ট। নববিবাহিতা ঝুমুরের হৃদয় জুড়ে তখনও ব্যাকুলতা ও কৌতূহলের মৃদু ঢেউ খেলছে। কবুল বলা মাত্রই নতুন একটি মানুষের সাথে পবিত্র বন্ধন আবদ্ধ হয়েছে সে। ঘোমটার আড়ালে থাকা সদ্য বিয়ে করা বউকে দেখতে চায় ব্যাকুল বর। ঠিক তখনই এক চমকপ্রদ মুহূর্তে ঝুমুরকে অবাক করে বলে ওঠে, ফাইনালি বিয়ে করে ফেললাম বই পড়ুয়া ম্যাডাম। ঝুমুর যেন জমে গেল এক মুহূর্তে। শীতল হাওয়ার ঝাপটা বয়ে গেল তার শিরদাঁড়া বেয়ে। এ কণ্ঠস্বর, এ তো তার চেনা খুব চেনা মানুষটির কণ্ঠস্বর। ঘোমটার আড়ালে থাকা ঝুমুর অস্থির হয়ে উঠে, পাশের মানুষটিকে এক পলক দেখার জন্য। গলা জড়িয়ে কানের কাছে মুখ নিয়ে ফারাহ ফিসফিসিয়ে বলল, অবাক হলে আপু? তোমার জামাই কে জানো? দেখতে চাও? থরথরিয়ে কাঁপছে ঝুমুর, নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে তার। কি হচ্ছে বুঝতে পারছে না। অস্থিরতা কাটাতে ঘোমটা সরিয়ে পাশের মানুষটিকে দেখল। এক গাল হাসি নিয়ে বসে আছে নবীন আহমেদ। নবীনকে দেখে স্থির নেত্রে চেয়ে রইল ঝুমুর। চোখ বেয়ে গড়িয়ে পড়ল এক ফোঁটা অশ্রু। তবে কি নবীন তার স্বামী? লোকটার সাথেই বিয়ে হয়েছে তার? ঝুমুর এবং নবীনের সম্পর্কটা আগে থেকেই জানত তাসফিন। নবীন যেদিন ঝুমুরকে ভালোবাসার কথাটি বলল ঠিক সেদিন ছাদে তাসফিনের সাথে কথা হয় নবীনের। নিজের বোনের খেয়াল রাখে সে, যেমন বাইরে ঠিক তেমনই বাসায়। সব দিকেই নজর রয়েছে তাসফিনের। কি ভেবেছিলি প্রেম করবি অথচ বিয়ে করবি না?
ফুপিয়ে কেঁদে উঠল ঝুমুর, কিছু বলতে গিয়েও পারছে না বলতে। থাক, আমাকে কিছু বলতে হবে না। তুই কেন এসব করেছিস সব জানি আমি। দেখ ঝুমুর, তুই আমাদের সবার খুব আদরের, একবার মুখ ফুটে বলতে পারতি। আর সেখানে তুই কি না চুপ রইলি। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আজকে নূপুর খয়েরির মধ্যে একটা শাড়ি পরেছে, মাহির সেই থেকে তাকে ঘোরাচ্ছে। এখন আবার ফারার কোলে উঠে বসে আছে। দুতলায় ছেলে মেয়েদের ভিড়, সবগুলো বাচ্চা এখানে জড়ো হয়েছে। বিয়ে বাড়ি বলে কথা, চারিদিকে অতিথিরা গিজগিজ করছে। করিডোর পার করে সামনের দিকে পা বাড়ায় নূপুর, হঠাৎ পিছন থেকে ডাক শুনতে পেল। নূপুর। নূপুরের পা জোড়া থামল, পিছু ফিরে তাকালো। নিহাল এক পলক তাকে পা থেকে মাথা পর্যন্ত দেখে। শাড়িতে বেশ লাগছে মেয়েটাকে। নিহাল ভাইয়া, কিছু বলবেন আপনি? নিহাল ক্ষণিকের জন্য চুপ রইল, অগোচরে লম্বা নিঃশ্বাস ফেলে বলল। ভাবছি পৃথার সাথে কথা বলবো। আমি ওকে কিছু বলতে চাই। নূপুর কিঞ্চিত ভরকালো। কি বলতে চান? নিহাল আইধাই করে বলল। তোমার ভাষ্যমতে পৃথা খুব ভালো মেয়ে, আর আমিও সেটা জানি। তাই ভাবছি যদি ও চায় তাহলে আমি ওকে নিজের পরিচয়টা দিতে চাই। চোখের পাতা কাঁপে নূপুরের, ওষ্ঠ চওড়া হলো। সত্যি বলছেন আপনি ভাইয়া? মানে আমি ঠিক শুনছি তো? নিহাল হাসল, হাসিটা কি আনন্দের নাকি তাচ্ছিল্যের তা বোঝা বড় দায়। নিহাল ভাইয়া, আপনি যে সিদ্ধান্তটা নিয়েছেন সেটা সত্যি চমৎকার। নিহাল নূপুরের পানপাতার মতো স্নিগ্ধ মুখশ্রীতে এক পলক দৃষ্টি বুলিয়ে পিছন ফিরল। সব কিছু এত ভারাক্রান্ত লাগছে কেন? শরীরটা আচানক ভারী হয়ে আসছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বাইরে ঝিরিঝিরি বৃষ্টি শুরু হয়েছে। আকাশ যেন হঠাৎ করে তার মেজাজ বদলে ফেলেছে। সকালের উজ্জ্বল রোদটা তখনও জানালার কাছে গা বেয়ে নেমে আসছিল, অথচ এখন সব যেন অন্যরকম। আকাশের রং বদলাতে শুরু করেছে নিঃশব্দে, এক প্রান্তে গোধূলির হালকা কমলা, আর অন্য পাশে গভীর ধূসর মেঘের ছায়া। বাতাসে এক ধরনের অদ্ভুত স্নিগ্ধতা, যেন প্রকৃতি আপন মনে গান গাইছে। টিনের ছাদে বৃষ্টির শব্দ এক ঘরোয়া সঙ্গীত হয়ে বেজে চলেছে, আর জানালার পাশে দাঁড়িয়ে থাকা কেউ যেন হারিয়ে যাচ্ছে সময়ের ভেতর, কিছু না বলা কথার মতো। ব্যালকনির দরজা ঠেলে বাইরে বেরিয়ে এলো ফারাহ। শীতলতাকে আজ আঁকড়ে ধরতে চায় সে। দুহাত মেলে বৃষ্টিকে আলিঙ্গন করে নেয় আলগোছে। আজকের দিনটা এত মধুর কেন? ভালোবাসাগুলো এত সুন্দর কেন? সব কিছুকে আজকে ভালোবাসতে ইচ্ছে করে। দ্রুত ছুটে এসেছে তাসফিন, বৃষ্টি বিলাসী ফারাহকে দেখে হৃদস্পন্দন প্রবল বেগে ধুকপুক করছে। ফাঁকা ঢোক গিলল তাসফিন। বাঁকা কোমর, দুহাত মেলে শীর্ণ বদন খানিতে লেপ্টে রয়েছে বৃষ্টির প্রতিটি ফোঁটা। তাসফিনের বড্ড সে হচ্ছে। কোমরে বলিষ্ঠ হাতের স্পর্শে হকচকিয়ে গেল ফারাহ। চোখ নামিয়ে তাকালো পুরুষটির দিকে। চোখের কার্নিশ লাল হয়ে আছে তার ব্যক্তিগত পুরুষের। ভয় হাত দুটো কাঁপছে ফারার। কি হবে এখন? সে যে আজকে বড্ড জালি এছে লোকটাকে। লেফটেন্যান্ট সাহেব শুনুন। শাড়ির আঁচল হাতে পেঁচিয়ে নিল তাসফিন, আতকে উঠে ফারাহ। ছটপট করছে সে। দেখুন লেফটেন্যান্ট সাহেব, সরি তো, আর হবে না। নো মোর ওয়ার্ড, কোমরে তীব্র চাপে বেঁকে যাচ্ছে ফারাহ। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দটি বেড়েই চলেছে। অন্তরা তোত্তা কেঁপে উঠল। অস্থির হল সে। কান্না আর লজ্জার মিশেলে কণ্ঠটা কেঁপে উঠল ফারার, অনুরোধ জানালো। ছেড়ে দিন না প্লিজ। আপনার এই রূপ সহ্য করতে পারবো না। তাসফিনের ঠোঁট হালকা হাসিতে বেঁকে উঠল। মুখ নামিয়ে আলতোভাবে গালে নাক ঘষে। ইটস মাই টার্ন বেব। শাড়ি ভেদ করে মসৃণ মেদহীন উদ্রে স্পর্শ করল তাসফিন, শিউরে উঠে ফারাহ, লজ্জায় কুকড়ে যায়। ভেতরে একা টঙ্ক ছড়িয়ে যাচ্ছে। অবাধ্য পুরুষ তার খুব কষ্ট দেয়। নিজেকে নতুন রূপে ফারার সামনে নিয়ে আসে, যাকে সামলানো বড্ড মুশকিল হয়ে পড়ে ফারার নিকটে। এই যে তার একটুখানি বেসামাল স্পর্শে নিঃশ্বাসটুকু কুণ্ডলি পাকিয়ে গলায় আটকে আসছে। হাতে ছোট্ট শরীরটা তুলে ব্যালকনির এক প্রান্তে রাখা বেতের সোফায় নিয়ে গেল তাসফিন। বৃষ্টি ভেজা আবছা আলোয় ফারাহকে আলগোছে শুইয়ে দিল সে যেন কোনো পবিত্র আরাধনার শুরু হচ্ছে। ছাদের ধারে ঝুলে থাকা বৃষ্টির ফোঁটাগুলো তখনও নেমে আসছে এক এক করে। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে গভীরভাবে নিজের মাঝে টেনে নিচ্ছে ফারাহকে। ক্ষণে ক্ষণে কেঁপে উঠছে ফারাহ। আকস্মাৎ ওষ্ঠ জোড়া ছেড়ে ব্যাকুল হয়ে গ্রীবাদেশে ওষ্ঠ ছোঁয়ায় তাসফিন। অনাবৃত বক্ষে একটু উষ্ণ পরশেখে মুখ তাকালো সে। আলতো করে ঠোঁট জোড়া ভিজিয়ে অশান্ত হয়ে গলার স্বর নামিয়ে ফিসফিসিয়ে বলল।
মে আই হ্যাভ হ্যা বাইট সুখ। আকুল ভরা আবদারে মোচড়া যাচ্ছে ফারাহ। দুদিকে মাথা নাড়িয়ে লম্বা লম্বা নিঃশ্বাস টেনে বলছে, না, একদম না, জাস্ট ওয়ান বাইট, আই প্রমিস। তাসফিনকে ঠেলে উঠতে গিয়েও পারল না ফারাহ। তার পূর্বেই চলে এলো তার নিকটে অবাধ্য পুরুষ। গভীরভাবে দাঁত বসিয়ে দিল তার বক্ষ ভাঁজে। তাসফিন ধৈর্য হারিয়েছে, ভেঙে দিয়েছে সব বাঁধ। ব্যথায় ককিয়ে উঠল ফারাহ। চোখ দুটো খিচিয়ে বুজে নেয়। অবাধ্য পুরুষের সেদিকে পানে খেয়াল নেই একটুও। তার অসুস্থ ছোট্ট বউটা যে বক্ষ তলে পিষ্ট হচ্ছে তা কি সে দেখে না? নিজেকে আরও একবার নতুন রূপে নিয়ে এলো ফারার সামনে। ভরকালো ফারাহ চমকে তাকায়। চেনার চেষ্টা করে এই পুরুষকে। বড় অসহায় লাগছে নিজেকে। দু হাতে অবাধ্য পুরুষকে আলিঙ্গন করল সে। টেনে ধরে তার ভেজা চুলগুলো। বৃষ্টির ফোঁটা ছুঁয়ে যাচ্ছে তাদের। তারা মিলে মিশে একাকার। এই খোলা আকাশ তাদের আরও একবার মিলনের সাক্ষী হল। বৃষ্টি যেন ক্লান্তিহীন ছন্দে ঝরে পড়ছে দিগন্ত জুড়ে। মাঝে মাঝে বিদ্যুতের হালকা লোকানিতে উদ্ভাসিত হয়ে উঠছে আকাশ। অন্ধকারের ভেতর থেকে আলো যেন হঠাৎ হঠাৎ চোখ মেলে তাকাচ্ছে। জানালার কাছে দাঁড়িয়ে আছে নবীন নিঃশব্দ, গভীর এক অনুভূতিতে নিমগ্ন। সবে রুমে পা রেখেছে সে, ভেজা বাতাসের গন্ধ এখনো লেগে আছে তার শরীর জুড়ে। পেছনে ফুলে সাজানো বিছানায় তার প্রাণপ্রিয় স্ত্রী নিঃশব্দে বসে আছে। চোখে মুখে এক অচেনা লাজুক আলো, অপেক্ষার কুয়াশায় ঢাকা গভীর ভালোবাসা। নবীন জানে এই রাত শুধু বৃষ্টির নয়, এটি এক নতুন শুরু, নতুন ছোঁয়ার, নতুন কাঁপুনির রাত। অথচ আজকের অনুভূতিগুলো তার নিকটে ফিকে মনে হচ্ছে। এক ফোঁটা জল বেরিয়ে এসেছে আখিপুট হতে। ছেলেদের কাঁদতে নেই, কিন্তু নবীন কাঁদছে। ভালোবাসার মানুষ পেয়ে গেছে। সেই শুধু তার। তবে তার ছোটখাটো একটা ভুল ভেতরে খুব কষ্ট দিয়েছে নবীনকে। যা বলে বোঝানোর না। আমার উপর খুব রাগ করেছ নবীন? চকিতে ঘাড় ফিরিয়ে তাকালো নবীন। মলিন হেসে বলল, রাগ করব কেন? তাহলে এভাবে মুখ ফিরিয়ে রেখেছ কেন? ভাবছি, এইটাই কি তোমার ভালোবাসা? সবাই ঝুমুরকে কটাক্ষ করে কথা বলছে, উহু হয়তো সবাই দুষ্টু করছে। তা মানা যায়, কিন্তু নবীনের এই কথাগুলো ছুরি, কাঘা, তেরো মতো এসে বুকে লাগছে ঝুমুরের। তুমিও এটা বলছো নবীন? আমি অনেকবার ফোন করেছি এটা বলতে যে তোমার আর আমার বিয়ে। এবং কি ফারাহ তোমাকে ছবি দেখানোর চেষ্টা করেছে। কিন্তু তুমি দেখোনি, সোজা বিয়ে করতে বসে গেছো। তোমার কি মনে হয় আমার সাথে যা ইচ্ছে করা যায়? আমি কি তোমার হাতের পুতুল? সিরিয়াসলি ঝুমুর? স্তম্ভের ন্যায় দাঁড়িয়ে আছে ঝুমুর, কিছু বলার নেই তার। হয়তো এটাই শুনতে হবে তাকে। সে যেহেতু ভুল করেছি তাহলে তো শুনতে হবেই। আই অ্যাম সরি নবীন, তুমি যা বলছো সব ঠিকই, আমি হয়তো ভুল করেছি। আর তা স্বীকার করছি। আমি সত্যি তোমার কাছে ক্ষমা। বাকি কথাটুকু সম্পূর্ণ করতে পারল না ঝুমুর, তার পূর্বেই ওষ্ঠজোড়া দখল করে নেয় নবীন। পরম যত্নে চুষে নেয় তাকে। দু হাতে জড়িয়ে ধরে তাকে। কি মনে হয় আমি তোমার উপর রেগে আছি? রাগ করা সম্ভব? ঝুমুর, ভালোবাসি তোমায়। আর আজকের দিনে তুমি আমার কাছে ক্ষমা চাইছো? পাগল মেয়ে, ভালোবাসি তোমায়। তুমি ছাড়া কিচ্ছু নই আমি। ক্রন্দনরত রমণীকে ছুঁয়ে ফেলে নবীন, দু হাতে আগলে নেয় তাকে। আজকের রাতটা শুধু তাদের জন্য সাজানো। আলগোছে ঝুমুরকে কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গেল নবীন, শুইয়ে দিল মধ্যেখানে। দু জনে মিলে মিশে একাকার হয়ে ওঠে। ভালোবাসার আলিঙ্গনে, প্রণয়ের আদিম খেলায় মত্ত হয় দুজনেই। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। হালকা কুয়াশার চাদরে মোড়ানো এক স্নিগ্ধ সকাল। সূর্যের কোমল আলো ধীরে ধীরে গলে পড়ছে পাতার ওপর, শিশির বিন্দুতে ঝিকিমিকি করছে রোদের ঝিলিক। পাখিরা জেগে উঠেছে মিষ্টি কুজনে, হাওয়া বইছে নরম মেঘের মতো, মনে হচ্ছে প্রকৃতি যেন হেসে উঠেছে নিঃশব্দে। শীত এসেছে ধীরে ধীরে, নিঃশব্দ পায়, নিস্তব্ধতা মেখে। কাল রাতের ঝড়ো হাওয়া আর অবিরাম বৃষ্টি যেন ঋতুর দরজায় শেষবারের মতো কড়া নেড়েছে। আর তারপরেই খুলে গেছে শীতের অলক্ষ্য জানালা। রাতজুড়ে জানালার কাছে কাছে ভিজে ভিজে জমে ছিল অজস্র জলকণা, যেন শহরের প্রতিটি নিঃশ্বাসে বৃষ্টি তার শেষ চুমু এঁকে দিয়ে গেছে। হাওয়াটা ছিল ক্ষুব্ধ, কিন্তু তার ভিতরে যেন ছিল শীতলতা, যা ধীরে ধীরে মাটি ছুঁয়ে পৌঁছে গেছে মানুষের হাড়ের গভীরে। হাড় কাঁপানো ঠান্ডায় কমফোর্টার জড়িয়ে তাসফিনের প্রশস্ত বুকে ঘুমিয়ে আছে ফারাহ। জ্বর এসেছে মেয়েটার, খুব জ্বর। তার উপর দুজনেই রাতে বৃষ্টিতে ভিজেছে। রাতের শেষ প্রহরে ফারাহকে নিয়ে ভেতরে চলে আসে তাসফিন, মেয়েটা কেঁদে কুঁকড়ে বুক ভাসিয়েছে।
তাকে নিয়ে একসাথে শাওয়ার নিয়েছে তাসফিন, নিজের কালো রঙের ফুলহাতা শার্টটা পরিয়ে শুয়ে দিয়েছে। তারপর থেকেই জ্বর মেয়েটার, জ্বরদগ্ধ শরীরটা টেনে তুলতে পারে না ফারাহ। 7:30টা ছুঁই ছুঁই। ঝাপসা চোখ দুটো টেনে খোলার চেষ্টা করছে ফারাহ। নড়তে গিয়ে অনুভব করল শরীরের অসহ্য ব্যথা। ফুপিয়ে কেঁদে ফেলল ফারাহ, কান্নার শব্দে ঘুম ছুটে যায় তাসফিনের। সুখ সুখ নড়ে না, ব্যথা পাবে তো। হো হো শব্দে কেঁদে উঠল ফারাহ, বুকের পড়ে আছে তাসফিনের। চুলের ভাঁজে আঙ্গুল গুজে দিল তাসফিনের। সান্ত্বনা দিতে ফিসফিসিয়ে বলল, জান কাঁদে না প্লিজ, অ্যাম সরি সুখ। আপনি ভীষণ বাজে লেফটেন্যান্ট সাহেব। বারবার কষ্ট দিচ্ছেন। আমিই ব্যথা দেব, আমিই যত্ন নেব সুখ। নৈশব্দে চুপচাপ শুয়ে আছে ফারাহ। কিছু বলছে না সে। কপালে হাত ছুঁয়ে জ্বর আছে কিনা দেখার চেষ্টা করল তাসফিন, না সত্যি জ্বর বাড়ছে এবং কমছে। ঘুমিয়ে গেছে ফারাহ। তাসফিন আস্তে আস্তে উঠে গিয়ে ড্রয়ার থেকে প্যারাসিটামল নিয়ে এলো। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে ধীরে ধীরে ডাকতে লাগল, সুখ, সুখ উঠো, ওষুধটা খেয়ে নাও। জান উঠো প্লিজ। পিট চোখ করে তাকালো ফারাহ, মুখখানি ফ্যাকাশে হয়ে গেছে একরাতে। তাসফিন কোনো রকমে ওষুধ খাইয়ে আবারও শুইয়ে দিল ফারাহকে। চুপচাপ শুয়ে আছে ফারাহ। তাসফিন ফ্রেশ হয়ে রুম থেকে বের হয়। ড্রয়িং রুমে টেবিলে খাবার দিয়ে দিয়েছে নূপুর, তাসফিনকে দেখে শুধোয়, গুড মর্নিং ভাইয়া। ফারাহ কোথায়? তাসফিন সিঁড়ি বেয়ে নামতে নামতে বলল, গুড মর্নিং। ফারার খাবারটা দিয়ে দে তো বোন। ফারাহ একটু অসুস্থ, ওর জ্বর উঠেছে প্রচুর। ব্যস্ত হয়ে উঠে নূপুর, কি বলছো ভাইয়া? তাহলে তো ডক্টরের কাছে নিতে হবে। মুচকি হাসে তাসফিন, শান্ত কণ্ঠে বলল, সমস্যা নেই, তুই চিন্তা করিস না, আমি একটু পরেই ওকে নিয়ে ডক্টরের কাছে যাব। আচ্ছা ভাইয়া। আচ্ছা, যাওয়ার আগে একবার আঙ্কেল আন্টির সাথে দেখা করে নিও। সজাগ হলো তাসফিন, সে আরিফা আহমেদের সঙ্গে কথাই বলতে পারেনি কাল ঠিক মতো। জোরপূর্বক এসেছে ঠিক আছে, কিন্তু কথা তো বলা প্রয়োজন। নূপুর কথা না বাড়িয়ে খাবার প্লেটে সাজিয়ে ট্রেতে দিয়ে দিল। তাসফিন উপরে গিয়ে নিজে ফারাহকে খাইয়ে দিয়েছে। আজ সারাটা দিন ঘুমিয়ে কাটিয়েছে ফারাহ। তাসফিন ডক্টরের কাছে নিয়ে যাবে বলে বিকেলে ঠিক করেছে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। বাগানে বসে একত্রে দুই বেআইন চা খাচ্ছেন। রুবেনা শেখ এক গাল হেসে বললেন, যাক এবার হিসাব ঠিকঠাক, তোমাদের মেয়ে আমাদের ঘরে, আমাদের মেয়ে তোমাদের ঘরে। ওষ্ঠ বাঁকিয়ে হেসে ফেলল আরিফা আহমেদ। পিছন থেকে গলা খাকারি দিল তাসফিন দাড়ি। সহসা দুজনেই ফিরে তাকালেন। কপাল কুঞ্চন করে নিল আরিফা আহমেদ। হেসে ফেলল তাসফিন। বউটা আর তার মায়ের এক স্বভাব, কথায় কথায় কপাল কুঁচকে নেওয়া। তাসফিন কোনো ভনিতা ছাড়াই বলল, কি ব্যাপার আম্মু, রেগে আছেন বুঝি? আরিফা আহমেদ চায়ের কাপটা রেখে দিল টেবিলের উপর। তাসফিনকে খানিকটা কটাক্ষ করে বলল, আমাদের রাগ করার কি অধিকার আছে? প্রশ্নচিহ্ন। শ্বশুর শাশুড়ি আর কি বা করতে পারে? তাসফিন গভীর নিঃশ্বাস ফেলে ধুমধাম পা ফেলে এগিয়ে এসে দুই মহিলার মাঝখানে নিজের জায়গা করে নিল। সহসা মাথাটা রাখল আরিফা আহমেদের কাঁধে। আমার দুটো আম্মু, এক আমার সুখের আম্মু আর আরেকজন আমার সুখের স্বামীর আম্মু। অবাক নেত্রে দুই মা তাকালো ছেলের দিকে। তাসফিন অন্য হাতে রুবেনা শেখের হাতটা মুঠো করে ধরে কাছে টেনে ওষ্ঠ ছুঁয়ে দিল। আরিফা আহমেদ ক্ষীণ হেসে হাতটা রাখলেন তাসফিনের মাথায়। গাড়ি চলছে আপন গতিতে, ঘুমন্ত শহরের নির্জন রাস্তাগুলো পেরিয়ে। আকাশ কালো মেঘে ঢেকে আছে, মুহূর্তেই যেন ঝরে পড়বে অঝোর বৃষ্টি। হিমেল হাওয়া জানালার কাছে ধাক্কা দিচ্ছে, যেন প্রকৃতিও বুঝে গেছে এই রাতটা কেবল ঠান্ডার নয়, কষ্টেরও। সিটে মাথা ঠেকিয়ে বসে আছে ফারাহ। জ্বরদগ্ধ চোখে চারপাশ যেন অস্পষ্ট। শরীরটা এতটাই দুর্বল যে চোখ বন্ধ রাখাই যেন সবচেয়ে আরামদায়ক। গায়ে একটা পাতলা চাদর জড়ানো, কিন্তু ঠান্ডা যেন হাড়ের ভেতর পর্যন্ত পৌঁছে গেছে। তাসফিন এক হাতে স্টিয়ারিং ধরে আছে, আর অন্য হাতে ফারার হাতটা শক্ত করে ধরে রেখেছে। বারবার আর চোখে তাকাচ্ছে স্ত্রীর দিকে। সেই হাসিমাখা মুখ, যে মুখে সে রোজ সকালে নতুন করে প্রেমে পড়ে, আজ সেটা ক্লান্ত, বিবর্ণ, নিস্তেজ। তার ভেতরটা ফেটে যাচ্ছে। কিভাবে পারে একটা মানুষ ভালোবাসার কাউকে এমন অসহায় অবস্থায় দেখতে? বুকের ভেতর কেমন যেন টান ধরে, চোখের কোণে এক ফোঁটা কষ্ট জমে, কিন্তু সে কাঁদে না। কেবল ফারার কপালে হাত রেখে দেখে জ্বর আরও বেড়েছে কিনা। বাইরে বৃষ্টি পড়া শুরু করেছে। এই মুহূর্তে গাড়ি চালানো সম্ভব নয়, আপাতত যে করেই হোক তাকে থাকতে হবে। তাসফিন অপেক্ষা না করেই গাড়িটা সাইডে পার্ক করল। পিট করে তাকালো ফারাহ, শুকনো গিলে ফিরে তাকালো তাসফিনের ঠিক
দৃষ্টি পড়ল তার তাসফিনের তামাটে ওষ্ঠ জোড়ার দিকে। কিছু ভাবতে পারছে না সে। কাপা হাতটি বাড়িয়ে শুয়ে ফেলল তার গাল। হকচকিয়ে গেল তাসফিন, গাড়ি থামিয়ে সম্পূর্ণ মনোযোগ ফারার দিকে। কি হয়েছে সুখ? শরীর খুব খারাপ করছে জান? ম্লান হাসল ফারা, উঠে বসতে চাইল। তাসফিন হাত ধরে বসাতে চায় তাকে। আকস্মাৎ ফারাহ তাকে অবাক করে দিয়ে পা ছড়িয়ে কোলে বসে পড়ল তাসফিনের। গলা জড়িয়ে তপ্ত ওষ্ঠ জোড়া ছুঁয়ে দিল। বিস্ফারিত নয়নে তাকালো তাসফিন। জান, আপনাকে চাই। তাসফিনকে কোনো উত্তর দিতে দেয়নি ফারাহ, ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে দিল। অতিষ্ঠ করে তুলে তাকে, অবাধ্য পুরুষ ছাই পেয়ে খুব অস্থির হয়ে ওঠে। উগ্র হয়ে ব্যগ্রভাবে চেপে ধরে তাকে। নিজের সাথে মিশিয়ে নেয় সেকেন্ডর মধ্যে। ফিসফিসিয়ে বলে, হো করতে পারবে জান? আমি কিন্তু খুব তৃষ্ণার্ত। শব্দবিহীন হাসল ফারাহ, সে কি আদতেও নিজের মাঝে আছে? নেই তো, থাকলে কি আর অবাধ্য পুরুষকে এসব করতে দিত? শরীরের ব্যথা, জ্বর সবটা ভুলে তাসফিনকে আঁকড়ে ধরে ফারাহ। মিনিট 10 পরেই একে অপরের অতীব নিকটে চলে এলো। মুহূর্তে জ্ঞান হারালো ফারাহ। জ্বরের রে তার নেই। ত্বকে উঠে তাসফিন। সুখ, এই সুখ হোয়াট হ্যাপেন্ড জান? পাশের পড়ে থাকা চাদর জড়িয়ে তাকে ওইভাবেই কোলে রাখল তাসফিন। বৃষ্টি কমে এসেছে। তাসফিন গাড়ি স্টার্ট দিল। কপালে উষ্ণ ছোঁয়া এঁকে গাড়ি চালাচ্ছে এক হাতে। ভেতরটা কাঁপছে তার, এতটা কাছে এসেও মেয়েটা সরে গেল। পরক্ষণেই হেসে ফেলল, ম্যাডাম তো সে নেই না হলে পালাই পালাই করত। নিচের ঠোঁটকা রে হাসল তাসফিন, অস্থির মন। বউটা সুস্থ থাকলে অম্মাদ স্বামীকে দেখে লজ্জায় মিয়ে যেত। নিজেকে ভালোবাসতে পারলেই জীবন সুন্দর, এই কথাটি সম্পূর্ণভাবে মেনে নিয়েছে নূপুর। আজকাল খুব একটা মনে পড়ে না সাইফুলকে, মাহির ফ্যামিলি সবাইকে নিয়ে তার কেটে যায়। মাঝে মধ্যে নিহালের সাথে টুকটাক কথা হয় তার। নিহালও খুব একটা কষ্ট দেয় না নূপুরকে। আড়াল থেকে ভালোবেসে যায় তাকে। যত্ন নেয়। কে বলেছে ভালোবাসলে পেতেই হবে? না পেয়ে কি দূর থেকে ভালোবাসা যায় না? নিহাল হয়তো এভাবেই সারা জীবন ভালোবেসে যাবে। কিন্তু সেটা হয়তো চায়নি নূপুর, তাই তো জোরপূর্বক বলেছে যাতে পৃথাকে বিয়ের কথাটা জানিয়ে দেয়। বিছানার উপর থেকে ফোনটা নিয়ে কল করল পৃথার নাম্বারে। বেশ কয়েকবার মেয়েটার সাথে কথা হয়েছে তার। তাকে অনেক সম্মান করে মেয়েটা, বুঝতেই দেয়নি সে যাকে ভালোবাসে তার ভালোবাসা হচ্ছে নূপুর। বড় নির্বিঘ্নে কথা চালিয়ে গেছে তার সাথে। বাসে বসে আছে পৃথা, বাড়ির পথ ধরেছে বাস দাঁড়ি। আরও 15 মিনিটের মতো লাগবে সময়। ফোনে রিং হতেই কানে চাপল তা। হ্যাঁ নূপুর আপু বলুন, কেমন আছেন আপনি? নূপুর মৃদু হেসে বলল, আমি ভালো আছি আর তোমার দিনটা ভালো করে দিতে ফোন করেছি। কিঞ্চিত অবাক হলো পৃথা, কি বলতে ফোন করেছে নূপুর? কোথাও নিহাল আর নূপুরের সম্পর্ক তৈরি হয়ে যায়নি তো? বুকের ভেতর ধুকপুক ধুকপুক করছে মেয়েটার। কেমন মিহিয়ে যাচ্ছে সে। তোমার জন্য দারুণ একটা খবর আছে পৃথা। ফাঁকা ঢোক গিলে পৃথা, মিনমিনে গলায় শুধোয়। কি খবর আপু? নূপুর এক গাল হেসে বলল, আজকে নিহাল ভাইয়া তোমার সাথে কথা বলবে। বোধ হয় ফোন দেবে। তুমি কিন্তু আজকের দিনটা ভোটেও মিস করো না। নূপুরের কথায় বড় উৎকণ্ঠা দেখালো মেয়েটাকে। নিহাল আমার সাথে দেখা করবে? হ্যাঁ হ্যাঁ, হতে পারে আজকের পর তোমাদের সম্পর্কটা বদলে যায়। অভ্যন্তরে এক টুকরো শীতল হাওয়া বয়ে গেল। তবে কি নিহাল তার মনে একটুখানি আশ্রয় দেবে মেয়েটাকে? ভালোবেসে কাছে টেনে নেবে? মিনিট 10 পর আবারও ফোন বেজে উঠল। এবারে কল করেছে নিহাল। আজকে নিহাল আবারও সেই বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, অপেক্ষা করে চলেছে ভীত নয়নের রমণীর। হ্যালো। শুকনো ঢোক গিলল পৃথা, রিনরিনে গলায় বলল। জি বলুন। নিহাল কপাল কুঁচকে নিল, লম্বা নিঃশ্বাস টেনে বলল। অপেক্ষা করছি, তাড়াতাড়ি এসো। আজকে অনেক জরুরি কথা বলবো তোমাকে। পৃথার ছোট্ট মন পুলকিত হল, ভেতরের ভালোবাসা পাওয়ার লোভ মাথা ছাড়া দিয়ে উঠল। আকস্মিক নিহালের উদ্দেশ্যে বলে উঠে, আপনি কি আমাকে একটু ভালোবাসবেন নিহাল? ভালোবাসা বিহীন আমিটা রে যাচ্ছি ধুকে ধুকে। কণ্ঠনালী কেঁপে উঠল নিহালের। আলতো করে ঠোঁট জোড়া ভিজিয়ে নিল সে। পৃথা, একটু ভালোবাসবেন আমায়? আপনি বিহীন এই অবহেলিত আমিটা বড় অসহায়। নিহাল হাসল, বড় ইচ্ছে করল বলতে, জানি না ভালোবাসতে পারবো কিনা, কিন্তু কেউ যদি ভালোবাসি শুনে বেঁচে যায় তাহলে তা বলতে দোষ কোথায়? পৃথা, আমি তোমাকে। ছোট্ট সরু রাস্তা, অথচ তাতে অবলীলায় চলছে বিশাল আকৃতির বাস আর ট্রাক, যেন পের গলায় ঢুকে পড়া পাহাড়ি পাথর। আচমকা সামনে থেকে আসা নীল রঙের বাসটা প্রবল শক্তিতে ধাক্কা খেল কালো বাসটার সাথে। মুহূর্তেই ভয়াবহ শব্দে কেঁপে উঠল চারদিক।
দুটো বাস যেন পাষাণের ঘষিতে ছিটকে পড়ল দিকে। ভেতরে বসে থাকা মানুষগুলো তখন চিৎকার আর যন্ত্রণার সাগরে কাতরাচ্ছে। আজকে সামনের দিকে বসেছিল পৃথা। সেই সামনের আসনটাই হয়ে গেল তার মৃত তুফাদ। ধাক্কার সাথে সাথে মাথা সজোরে আছড়ে পড়ল সামনের কাছে। মুহূর্তেই ভেঙে গড়িয়ে ছড়িয়ে পড়ল অসংখ্য কাচের টুকরো। ড্রাইভার আর সে জনেই রক্তাক্ত হয়ে গেল। কাচ যেন তাদের চামড়া ভেদ করে অন্তর পর্যন্ত ঢুকে পড়েছে। তার মুঠোয় ধরা ফোনটা ধপ করে ছিটকে কোথাও মিলিয়ে গেল। ফোনটার সাথে মিলিয়ে গেল কত না আশা, কত না প্রতীক্ষা। বুকের ভেতর হাহাকার করতে লাগলো পৃথার শেষবার শুধু শুনতে চেয়েছিল একটি শব্দ, ভালোবাসি। অথচ সেই শব্দ শোনার আগেই নিয়তির দরজা বন্ধ হয়ে গেল তার জন্য। মাথার ডান বরাবর ঢুকে থাকা কাচের বড় টুকরো থেকে তোধারা নেমে এলো। চারপাশে আগুন লেগে গেল দ্বিতীয় বাসটায়। পৃথার স্নিগ্ধ উজ্জ্বল মুখ থেতলে গেল, একটি চোখ আর চেনার উপায় নেই। তবুও তার চোখ খোলা রইল, শেষ দৃশ্যটা যেন দেখতে চেয়েছিল সে। পরনের সাদা জামাটা মুহূর্তেই লাল রঙে ভিজে উঠল। তের অশ্রুতে লেখা হলো এক অনন্ত বেদনা। ভালোবাসাহীন জীবনের পৃথা অবশেষে সব ছেড়ে চলে গেল। পৃথিবীর মায়া, মানুষজনের হাহাকার, ব্যথায় ভরা সবকিছু থেকে মুক্তি নিয়ে নিঃশ্বাস ফেলল শেষবারের মতো। কেঁপে কেঁপে উঠল তার শরীরটা, থেতলে যাওয়া একটি চোখ তবুও একটি বার আশা করেছিল নিহালের আদরে মুখখানি যদি দেখতে পেত সে। অতঃপর তা বোধ হয় হল না, কাঁপতে কাঁপতে দম ছাড়ল, অবশেষে তার মুক্তি। আর কাউকে কখনো বলবে না, ভালোবাসি আপনাকে, আমাকে একটু ভালোবাসবেন? রাস্তায় দাঁড়ানো মানুষজন ছুটোছুটি করছে। কেউ ফোন করছে ফায়ার সার্ভিসে, কেউ ব্যস্ত অ্যাম্বুলেন্স ডাকতে। গুণের ভেতরে আটকে থাকা যাত্রীদের বাঁচানোর জন্য হন্যে হয়ে ছুটছে অপরিচিত মানুষগুলো। তবুও একজন রমণীর চোখে সেই অপেক্ষার আক্ষেপই অমোঘ হয়ে রয়ে গেল শেষে। হসপিটালের মর্গে নিথর দেহটা কেমন নিস্তেজ হয়ে পড়ে আছে। মুখের উপর থেকে সরানো হলো সাদা কাপড়টা। এখনো কেমন তাকিয়ে আছে। নিহাল অদ্ভুত ভঙ্গিতে হাসে। যাকেই আপন করতে চায় সে কেন দূরে চলে যায়? তবে এবারে উল্টো হলো, মেয়েটা হাজার চেয়েও তাকে ভালোবাসি বলাতে পারল না। থেতলে যাওয়া মুখটা একটুখানি ছুঁয়ে ফেলল নিহাল। নিশ্চয়ই এর আগে উজ্জ্বল স্নিগ্ধ দেখাচ্ছিল তার হাসি প্রশ্নচিহ্ন। খুব করে একটিবার ডাকতে ইচ্ছে করল। পৃথা উঠো, আমি তোমাকে আজকে তোমার সবচেয়ে পছন্দের প্রিয় শব্দটি বলবো। কিন্তু মেয়েটা তো আর উঠবে না। উঠবে না কখনো। নিহালের বুকটা কেমন মোচড় দিয়ে উঠল। সে পৃথার অপরাধী, নিশ্চয়ই আশেপাশে দাঁড়িয়ে তাকে দেখছে সে। আর অভিযোগ জানাচ্ছে। আপনি কেন আমাকে একটু ভালোবাসি বললেন না নিহাল? বেঁচে থাকাকালীন আমি ভালোবাসা পাইনি, মরে গিয়েও দেখুন কিভাবে মর্গে পড়ে আছি। কিছু চরিত্র কথা বলে, বারবার বলে তারা আড়ালে আবডালে কাউকে ভালোবেসে কে রে। পৃথা, ফারহানা নিঝুম, আন্ডারস্কোর 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 যারা নূপুর আর নিহালের চমৎকার পূর্ণতা পড়তে চান তারা তরঙ্গে তোমার ছোঁয়া বইটি অর্ডার করতে পারেন। দীর্ঘ 6 মাস পর ফিরছে লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখ। বর্ষর একটি মিশনে ছিল সে। ফারাহ সেকেন্ড ইয়ারে উঠেছে, তাদের বিয়ের প্রায় 2.5 বছর হতে চলল। যখন প্রথমবার বিয়ে হয়েছে সেই হিসেব করে ফারাহ। যদি দ্বিতীয় বিয়েটা ধরা হয় তাহলে 1.5 বছর হয়ে গেছে। পড়াশোনায় মনোযোগী হয়েছে ফারাহ। তাসফিন না থাকাকালীন বেশিরভাগ সময় পড়াশোনা করেই কাটত তার। মনের মধ্যে আনন্দের শেষ নেই। আজ ঠিক গুনে গুনে 6টি মাস পর তার অবাধ্য লুচু লেফটেন্যান্ট কমান্ডার বাড়ি ফিরছে। ভাবতেই বুকের ভেতর ধুকপুক করছে ফারার। দিনটা স্পেশাল করতে চায়। মজার ব্যাপার হলো আজ তার জন্মদিন। জন্মদিনে বেশ বড়সড় সারপ্রাইজ দিতে চায় তাসফিন। পরিবারের অগোচরে নিজেদের রুমে ফারাহ সাজিয়ে নিয়েছে। নিজেদের ছোট ছোট ছবিগুলো দেয়ালে লাগিয়েছে। বিছানা থেকে শুরু করে ব্যালকনি অবধি নিজের মন মতো সাজিয়ে নিয়েছে। এমনটা নয় যে পরিবারের লোকজন জানলে তাকে কিছু বলবে। কেউ কিছু বলবে না, কিন্তু ফারার তো একটু হলেও লজ্জা লাগে। তাই কাউকে বলতে চায় না। ব্যালকনিতে ছোটখাটো টেবিল সাজিয়েছে ফারাহ, তাসফিনের সঙ্গে একান্তই সময় কাটাতে চায় সে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। হ্যাঁ বল, ভাই তুই কই? আন্টি কল করেছে, বলল এখনো ফিরিসনি। আরিয়ানের কথায় হাসল তাসফিন। নিহাল, আরিয়ান, সে তিনজনে একসাথে ফিরছে। অথচ তাসফিন বাড়ি না ফিরে অন্য কোথাও গিয়েছে। আর আছি আশেপাশে, একটু পরেই ফিরছি। আরিয়ান গাড়িতে রয়েছে আপাতত, আর কিছুক্ষণের মধ্যেই। তাহলে ওদের বলে দে ফোন করে। আঙ্কেল আন্টি নিশ্চয়ই টেনশন করবেন। তাসফিন কিছুটা একটা ভেবে বলল।
এক কাজ করো, মাকে কল করে বল আজকে আমি আসছি না, কাল সকালে আসব। হৃদয় কুঞ্চিত করে তাকালো আরিয়ান। এটা কেমন কথা? কি বলছিস তুই? আসবি না মানে? তুই জাস্ট ফোন করে বলে দে। ওকে। আরিয়ান ঠিক কিছুই বুঝতে পারছে না তাসফিন ঠিক কি করতে চাইছে। যথারীতি রুবেনা শেখকে ফোন করে বার্তা পৌঁছে দিল আরিয়ান। ছেলে আসবে না শুনে মন খারাপ হচ্ছে রুবেনা শেখের। কিছুক্ষণের মধ্যেই বাড়ি ফিরে এসেছে আরিয়ান। বহু দিন পর স্নেহাকে দেখতে। বুকের গভীরে যেন হাওয়া ভরা ঢেউ উঠছে একের পর এক। অস্থিরতা ছড়িয়ে পড়ছে প্রতিটি শিরায় উপশিরায়। আরিয়ানের দৃষ্টিতে একমাত্র কাঙ্ক্ষিত প্রতিচ্ছবি সেই মুখটি। মনটা যেন ছটফট করছে, শুধু একবার তাকে দেখবে বলে। বাড়ির চৌহদ্দিতে পা রাখতেই চোখে পড়ল সদর দরজাটা হালকা খোলা। মুহূর্তেই হৃৎপিণ্ডের গতি বেড়ে গেল। কি এক অজানা উত্তেজনা, অস্থির ভঙ্গিতে সে এগিয়ে যেতে লাগল দরজার দিকে। প্রতিটি পদক্ষেপ যেন গুনে গুনে হাঁটছে, তবু তাড়াহুড়ো থামছে না। হয়তো কিছুক্ষণের মধ্যেই সেই মুখটি, সেই প্রিয় চোখজোড়া তার সামনে আসবে। ভেতরের ব্যাকুলতা তখন উপচে পড়ছে। স্নেহা, হুড়মুড়িয়ে কিছু একটা বুকে এসে ভারী খেলো আরিয়ানের বুকে। স্নেহা, ভালোবাসি আপনাকে, অনেক ভালোবাসি, আপনাকে মিস করেছি। খুব মিস করেছি। স্নেহার মুখে ভালোবাসার কথাটি শুনে চমকে উঠে আরিয়ান। নিজের চোখ করে বিশ্বাস করতে পারছে না সে। সত্যি কি? স্নেহা, ঠিক আছো? আরিয়ান ঝাপটে ধরে স্নেহাকে। আমি তো সেই কবে থেকে ভালোবাসি। শুধু তোমার মুখ থেকে শোনার অপেক্ষায় ছিলাম। আজকে আমার আনন্দের দিন। লাজুক হাসে স্নেহা, আজকে তো তারও খুশির দিন। উফ স্নেহা, আমি ভাবতে পারছি তুমি আমাকে ভালোবাসো। আমি সত্যি ভীষণ খুশি। স্নেহা একইভাবে জড়িয়ে ধরে বসে আছে আরিয়ানকে। ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে। সে ভীষণ ভাগ্যবতী, তাই তো সে আরিয়ানের ভালোবাসা পেয়েছে। নিকষ কালো আধারে আচ্ছন্ন হয়ে আছে আকাশটা। নিঃসঙ্গতার এক চাদরে ঢাকা পড়েছে সমস্ত দিগন্ত। মাঝ আকাশে থম ধরে ঝুলে আছে একটা বর্ষর উজ্জ্বল চাঁদ, নীরব অথচ গম্ভীর। চারদিক নিস্তব্ধ, যেন চারপাশের নিস্তব্ধতা ফারার হৃদয়ের হাহাকারকেই প্রতিধ্বনিত করছে। একাকী একটা রুমে, এক কোণে চুপ করে বসে আছে ফারাহ। চোখে ঘন স্বাদ আর বুকের ভেতর জমে থাকা অস্থিরতা তাকে নিঃশেষ করে দিচ্ছে ধীরে ধীরে। আর মাত্র কিছু ঘন্টা পরেই তার জন্মদিন। এই বিশেষ দিনটায় সে চেয়েছিল প্রিয়জন তাসফিন তার পাশে থাকবে। তার কণ্ঠে শুনবে শুভেচ্ছা, চোখে দেখবে সেই অদ্ভুত মায়া যা শুধুই তাসফিনের জন্য। কিন্তু লোকটা আসবে না। কিন্তু না, তাসফিন জানিয়ে দিয়েছে সে আসবে না। বাড়ির সবার সামনে বলে দিয়েছে স্পষ্ট করে। সেই শব্দগুলো যেন আজও কানে বাজছে ফারার। কষ্ট হচ্ছে তার খুব। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে চোখ লেগে গেছে তা বুঝতেই পারেনি ফারাহ। ঘড়ির কাঁটায় 12টা ছুঁই ছুঁই করছে। কানের কাছে টপ্ত নিঃশ্বাস পড়তেই নড়ে চড়ে ফারাহ। কেউ ফিসফিসিয়ে বলে, হ্যাপি বার্থডে সুখ, মেনি মেনি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে। হকচকিয়ে উঠে বসল ফারাহ। নিজের চোখের সামনে তাসফিনকে দেখে ভরকালো সে। ভূত দেখার মতো করে তাকিয়ে আছে। ফারাহকে অবাক করে দিয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে দিল তাসফিন। মিসেস শেখ হ্যাপি বার্থডে, এক রাশ বিস্ময় নিয়ে বলল ফারাহ। আপনি কখন এলেন? আপনি তো বলেছিলেন সারপ্রাইজ যান। আপনার জন্য সারপ্রাইজ। বাড়ির বাকিরা জানে? ওদের বলতে হবে। অধর বাকিয়ে হাসল তাসফিন, ফারার গালে হাত রেখে মৃদু স্বরে বলল। অলরেডি জানিয়ে দিয়েছি। ওরা নিচেই আছে। তাহলে চলুন নিচে যাই। উহু, আই নিড সাম স্পেস ফর নাও। থমকে গেল ফারাহ। তার চোখের চাহনি অন্য রকম। সর্বাঙ্গ কাঁপিয়ে দিচ্ছে। ম্যাডাম চলুন কেক কাটা যাক। হাঁটু গলিয়ে পাজা কোলে তুলে নিল ফারাহকে তাসফিন। ধীর পায়ে অগ্রসর হচ্ছে ব্যালকনির দিকে। টেবিলের উপর কেক রাখা রয়েছে। কেক কাটার ছুরি তুলে হাতে দিল ফারার। পিটপিট চোখ করে তাকাচ্ছে ফারাহ। অদ্ভুত হাসল তাসফিন। চোখে ইশারা করে কাটতে। ফারাহ কেক কেটে এক পিস তুলে মুখে এগিয়ে দিল তাসফিনের। মুখ সরিয়ে নিল সে। হাতটা উল্টো করে ফারাহকে খাইয়ে দিল। আপনি খাবেন না? হোয়াই নট? তাসফিন এগিয়ে এলো এক পা, হাত রাখল বুকের কাছে। একটা একটা করে বাটন খুলতে লাগল। আতকে উঠে ফারাহ। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে সে। উন্মুক্ত তাসফিনকে দেখে বুক কাঁপে দুরু দুরু। হাতের মাংসপেশি গুলো বেরিয়েছে, প্রশস্ত চওড়া বুক স্পষ্ট। আপনি এটা দেখুন আজকেরা। নো মোর ওয়ার্ড, যান। নিড ইউ ব্যাডলি সুখ। পা পিছিয়ে যাচ্ছে ফারার। তাসফিনের ভাবসাব মোটেও ভালো লাগছে তার কাছে। পালাতে চাইল ফারাহ, কিন্তু তার আগেই শক্ত হাতের বাঁধনে আটকা পড়ে। ছটপট করে ফারাহ। দেখুন প্লিজ লেফটেন্যান্ট সাহেব, আজকে না। ছেড়ে দিন ছেড়ে দিন।
নো ওয়ে যান, নাও আই উইল ইট ইউ। আকস্মাৎ তাসফিনের হাতে কামড়ে দিল ফারাহ, ছেড়ে দিল তাসফিন। ছাড়া পেতেই ছুটে ছাদের দিকে এগুতে লাগলো ফারাহ। গা দুলিয়ে হেসে ফেলল তাসফিন। নিজ মনেই বিড়বিড় করে বলল, উফ জান এটা কি করলে? ছাদে, নট ব্যাড। ছাদের রেলিং ধরে দাঁড়িয়ে হাঁপাতে লাগলো ফারাহ, যাক বাবা বেঁচে গেছে সে। না হলে রুমে থাকলে লোকটা বড্ড পাগলামি করত। শেষ নিঃশ্বাস টানতেই অনাবৃত বক্ষে পুরুষ হাতের লেপন পেয়ে চমকে উঠে সে। সম্পূর্ণ কেকের অংশ মাখিয়ে দিয়েছে তাকে। চমকে উঠে ফারাহ। লেফটেন্যান্ট সাহেব এটা কি করলেন? কানের কাছে ওষ্ঠ ছুঁয়ে তাসফিন ফিসফিসিয়ে বলল, বাঁচতে পারলে না যান, আই গিভিং ইউ আ গ্যারান্টি টুনাইট ইজ গোয়িং টু বি টেরিফাইং ফর ইউ। থরথরিয়ে কাঁপছে ফারাহ শুকনো ঢোক গিলে বলল, দেখুন এটা ছাদ, এই খোলা ছাদে আপনি। ওয়েট। তাসফিন পিছিয়ে গিয়ে ছাদের দরজাটা লক করে দিল। থতমত খেয়ে গেল ফারাহ। ছাদে এসে মারাত্মক ভুল করেছে সে। তাসফিন হাতের মুঠোয় এক গাদা কেক নিয়ে এগিয়ে আসছে। পরপর ফারাহ ভয় পিছিয়ে যাচ্ছে। প্লিজ প্লিজ আসবেন না, আমি কিন্তু, আই ওয়ান্ট ইউ সো ব্যাডলি রাইট নাও, যান। ফারাহ ঠোঁটে ঠোঁট চেপে দাঁড়িয়ে আছে। ভয়ে হাত পা কাঁপছে। বাঁকা হাসল তাসফিন, ফিসফিসিয়ে হাসকি টুনে বলল, আমার তরফ থেকে স্পেশাল বার্থডে গিফট নেবে না সুখ? ডোন্ট ওয়ারি আই বি অ্যা পারফেক্ট জেন্টলম্যান। ঝড়ের বেগে এসে তাকে সম্পূর্ণরূপে কেকে লেপটে দিল তাসফিন। আকস্মিকভাবে তাকে পেঁচিয়ে ধরেছে তাসফিন। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে আঁকড়ে ধরে তাকে। পরপর নেমে আসে অনাবৃত বক্ষে পুরুষ ওষ্ঠ ছোঁয়ায় লেপটে থাকা কেকের অংশ মাখামাখি অবস্থা। নিজের আলিঙ্গনে আবদ্ধ করে তাকে। জনে মিলে মিশে একাকার। পরপে ধাক্কা দিয়ে ফেলে দেয় তাকে নিচে। তাসফিনকে উপরে আসতে দেখে কেঁপে উঠল ফারাহ। তাকে কোনো প্রকাশ সুযোগ দেয়া হয়নি। খোলা আকাশটা হা করে তাকিয়ে আছে তাদের দিকে। চাঁদটা যেন লজ্জায় লুকিয়ে পড়ে মেঘের আড়ালে। সেও বুঝি তাসফিনের উন্মা দোনা দেখে লাজুক হাসে। তাসফিনের অবাধ্য হাতের স্পর্শে গোঙাতে লাগলো ফারাহ, হিমশিম খায় পুরুষকে সামলে গিয়ে। হাতে করে অনেকগুলো হাসনাহেনা ফুল নিয়ে পৃথার কবরের কাছে এসেছে নিহাল। অনেকগুলো মাস পরেই এসেছে। এই তো প্রায় 6 মাস সমুদ্রে কাটিয়েছে। পৃথার চাচির থেকে জানতে পেরেছিল হাসনাহেনা ফুল নাকি বড় প্রিয় ছিল মেয়েটার। কবরের আশেপাশে পরিষ্কার করল নিজে থেকে, ফুলগুলো সুন্দর করে কবরের আশেপাশে লাগিয়ে। বেশ খানিকক্ষণ পর কবরের মাথার কাছে বসল নিহাল। মৃদু মন্দ হাওয়া বইছে খুব, হাওয়া এসে ছুঁয়ে যাচ্ছে তাকে। কি একটা ভেবে ডান হাতটা কবরের মাথার কাছে রেখে হাত বুলিয়ে দিল। মনে হচ্ছে পৃথার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। মৃদু হাসল নিহাল, ফিসফিসিয়ে বলল, বেঁচে থাকতে তো ভালোবাসার ভাগ দিতে পারিনি মেয়ে, কিন্তু নিশ্চিত থাকো কবরের ভাগটা তোমাকে দিয়ে যাব। আমি গেলে আমার কবরটা ঠিক যেন তোমার পাশে হয় সেটার ব্যবস্থা করে যাব। কোনো উত্তর নেই। আরও কিছুক্ষণ বসে রইল নিহাল, মিনিট 10 পর উঠে বাড়ির পথ ধরে। আবারও পা জোড়া থামে তার, পিছু ফিরে দেখে কবরটা। বুকের ভেতর কোথাও একটা মোচড় দিয়ে উঠে। চাপা দীর্ঘশ্বাস ফেলে এগিয়ে গেল। কবরের ভেতর কারো কঙ্কাল রয়েছে, এক অতৃপ্ত কন্যা যে শেষ মুহূর্ত পর্যন্ত ভালোবাসার জন্য ছটপট করেছে। বাড়ির বউয়ের জন্মদিন বলে কথা, ছোটখাটো একটা অনুষ্ঠান ছিল। সারাদিন লজ্জায় তাসফিনের সামনে আসেনি সে। ভীষণ অবাধ্য লেফটেন্যান্ট সাহেব তার। তাই তো শেষমেশ কি না ছাদে? নিজেকে দেখে রাতে বড্ড অসহায় লাগছিল তার, কতটা বোকা সে। তার মোটেও উচিত ছিল না ছাদে যাওয়া। ফাজিল লেফটেন্যান্ট, লুচু লেফটেন্যান্ট। 1 নাম্বার বাজে মানুষ। গাড়িটা ছুটে চলেছে পাহাড়ি পথ বেয়ে, আপন গতিতে, যেন এক দিগন্তছোঁয়া পেছনের ধুলোবালি ছাই উড়িয়ে ছুটছে তারা। জানালার পাশে বসে থাকা ছেলেমেয়েগুলোর চোখে লেগে আছে জানার দীপ্তি। আজকের এই সফরটা অন্যরকম একটা আলাদা আবহ, একটুখানি বেশিই রঙিন। ফারাহ আর তাসফিন। আরও একটি ভালোবাসার কবুতর দেখা যাচ্ছে পেছনের সিটে আরিয়ান আর স্নেহা। ওদের চোখের ভাষা বলছে, শব্দের দরকার নেই। পাশে বসে থাকা নূপুর আর মাহির মাঝে মাঝেই একে অপরকে তাকিয়ে হাসছে। মাহিরকে জাপটে ধরে বসে আছে নূপুর। আর সামনে জানালার ধারে বসে আছে নিহাল, কিছুটা চুপচাপ, কিন্তু তার চোখে ঝিকিয়ে উঠছে রাঙামাটির সবুজের ডাক। পাহাড়ের কোলে, লেকের জলে, মেঘের ছায়ায় গাথা এক শহর রাঙামাটি। সেই শহরের দিকে ছুটে চলেছে তাদের এই বন্ধুতা, ভালোবাসা আর স্মৃতিমাখা ভ্রমণ। মিসেস শেখ ঠিক আছেন তো আপনি? নিচু স্বরে শুধোয় তাসফিন। লজ্জায় নুয়ে যাচ্ছে ফারাহ, নাক মুখ কুঁচকে বলল, কথা বলবেন না লেফটেন্যান্ট সাহেব। আপনি খুব অবাধ্য, খুব ফাজিল। ফিচলে হাসে তাসফিন, ঘাড় ম্যাসাজ করে বলল,
আমি যে ঠিক কি তা তোমার থেকে কেউ ভালো বলতে পারবে না সুখ। উফ তুমি তো আমাকে দে। চুপ যান বেশরম লেফটেন্যান্ট, কথার মাঝে থামিয়ে দিল ফারাহ। আমি সব শুনে ফেলছি ব্রোয়েন পিচ্ছি ভাবি। পিছন থেকে আরিয়ান বলে উঠে কথাটি, লজ্জায় আর্স্ট হয়ে গেল ফারাহ। ভীষণ খারাপ লাগছে তার, কেমন জানি লজ্জা লজ্জা লাগছে। এই লুচু লেফটেন্যান্টের জন্য আজকে তার এই অবস্থা। নিহাল বারবার আর চোখে একবার দেখছে নূপুরকে। কি স্নিগ্ধ তার হাসি। হঠাৎ করেই তাসফিন ঠিক করল ফারাহকে সারপ্রাইজ দিতে রাঙামাটি যাবে। আবার একা নয়, সবগুলোকে ধরে নিয়ে যাবে। তাই তো আরিয়ান, স্নেহা, নূপুর, মাহির এবং কি তাকেও এনেছে। সে চাইছিল না আসতে, কিন্তু তাসফিন বলেছে এতদিন এক নাগারে সমুদ্রে থেকে নিশ্চয়ই বিরক্ত। তাসফিন এক প্রকার জোর করেই এনেছে তাকে। আন্ডারস্কোর 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 ফারাহ এবং তাসফিনকে আরও পড়তে চাইলে তরঙ্গে তোমার ছোঁয়া বইটি অর্ডার করতে পারবেন। রাঙামাটির পাহাড়ি শান্তি, কাপ্তাই লেকের নীল জলরাশি আর আকাশ ছোঁয়া সবুজের বুকে একটুখানি স্বপ্নের নাম নীলাচল ইকো রিসোর্ট। পাহাড়ের খাজে খাজে ঢেউ খেলে যাওয়া কুয়াশা। রিসোর্টটা গড়ে উঠেছে এক পাহাড় চূড়ায়, নিচে কাপ্তাই লেকের বিস্তীর্ণ জলরাশি যেন আয়নার মতো ঝিকমিক করে সকাল সন্ধে। ফারাহ, তাসফিন আর তাদের সাথে আসা বাকিরা সবাই মিলে এই নীলাচল ইকো রিসোর্টে এসে ওঠে। নিজেদের মতো একে একে রুম বুকিং করল তাসফিন, যার যার রুমে যে যার মতো এগিয়ে যেতে লাগল। থার্ড ফ্লোরে তাসফিন পা রাখতেই এদিক ওদিক তাকিয়ে দেখল কেউ আছে কিনা। ফারাহ পিছনে ফিরে তাকালো। কাকে খুঁজে চলেছে লোকটা? আকস্মিক ফারাহকে অবাক করে দিয়ে পাজাকোলে তুলে নিল তাসফিন। হকচকিয়ে গেল ফারাহ। ঘটনার আকস্মিকতায় হতভম্ব সে। গলা জড়িয়ে ধরে তার। নিচে নামান অবাধ্য পুরুষ, কেউ দেখলে কি বলবে? দেখুক, আই ডোন্ট কেয়ার জান, এখন আমার টান। কিসের টান? বাসর করার টান। লাগেজ ফেলে ফারাহকে কোলে নিয়েই বেডের দিকে এগিয়ে যেতে লাগলো তাসফিন। লজ্জায় থতমত খেয়ে যাচ্ছে ফারাহ। এত অধৈর্য পুরুষ সে আগে দেখেনি। আকস্মাৎ টপসটা টেনে নিজের হাতের মুঠোয় নিয়ে আসে তাসফিন, দুহাতে চেপে ধরে মেয়েটাকে। থরথরিয়ে কাঁপছে ফারাহ। ছেড়ে দিন না, সরি জান। ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে স্বাদটুকু নিজের ভেতর টেনে নিচ্ছে তাসফিন। ফোনের টুং শব্দ আসতেই হকচকিয়ে গেল ফারাহ। তাসফিনের শার্ট টেনে নিজের শীর্ণ বদনখানি ঢেকে নিল আরও। ঘনিষ্ঠ মুহূর্তে ঘাত ঘটতেই চোখের কার্নিশ লাল হয়ে এলো তাসফিনের। ফারাহ কোল থেকে উঠতে যায়, আকস্মিক তার হাত দুটো পেঁচিয়ে এক হাতের মুঠোয় নিল তাসফিন। অপর হাতে ফোনটা রিসিভ করে। বলো, নতুন কিছু তথ্য পাওয়া গেছে? ডিটেইলস। একসাথে তিন দিক সামলে নিচ্ছে তাসফিন। ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ। এক হাতে তার নরম তুলতুলে হাত দুটো চেপে রেখেছে। অন্য হাতে ফোন, ঠোঁট দুটো বিচরণ করছে তার বক্ষভাজে। বারংবার কেঁপে উঠছে ফারাহ। কথার মধ্যে ঠোঁট দুটো নড়লেই তার মসৃণ ত্বক স্পষ্ট করছে। মৃদু স্বরে ককিয়ে উঠল ফারাহ। চোখ গরম করে তাকালো তাসফিন। চোখের ইশারায় বলল কিছু না বলতে। এবারে অপর প্রান্তে থাকা লোকটির উদ্দেশ্যে বলে, সবগুলো ফাইল জিমেইলগুলো একটু আফতাব আর লেফটেন্যান্ট নাইমকে বলো আমাকে জানাতে। ওকে লেফটেন্যান্ট। ফোনটি রাখা মাত্র ঝাঁপিয়ে ফারাহকে বিছানায় ফেলল। তাড়াহুড়ো দেখে ঘাবড়ে গেল ফারাহ। এ কাকে দেখছে সে? এত উন্মাদতা! আপনি এমন কেন? ঝুঁকে এলো তাসফিন, বক্ষ ভাঁজে নাক ঘষে ফিসফিসিয়ে বলল, ডু ইউ নিড এনিথিং, অর উইল ইট ওয়ার্ক উইদাউট? লজ্জায় নিঃশ্বাস ভারী হচ্ছে ফারার। কণ্ঠনালী কাঁপছে। পুরুষ টোষ্ঠ জোড়া তার সর্বাঙ্গে শিরশিরানি তুলে দিচ্ছে। চুলগুলো খামচে ধরে ফারাহ। নিজেকে আটকানো বড্ড মুশকিল তাসফিনের নিকট। অতঃপর অপেক্ষা করল না সে। হাতে আলিঙ্গন করে ঠোঁটের ভাঁজে তত্ত্ব হল। ফারাহ বিছানা হাতড়ে চাদর টেনে ঢেকে নিয়েছে নিজেদের। ঠান্ডা ঠান্ডা লাগছে ফারার, একদম ইচ্ছে করছে না শাওয়ার নিতে। আচ্ছা কি করে নেবে শাওয়ার? গায়ে তাসফিনের তৈরি করা দাগগুলো স্পষ্ট ঝলঝল করছে তার উপর ছেও। একদম ইচ্ছে করছে না উঠতে তার। পিটপিট চোখ করে তাকালো পাশে শুয়ে থাকা তাসফিনের দিকে। আকস্মিক তাকে কোলে তুলে নিল তাসফিন, এগিয়ে গেল ওয়াশরুমে। আলগোছে নামিয়ে দিয়ে বলল, ওয়েট অ্যা মিনিট। লাগেজ থেকে নিজের ঢিলাঢালা ট্রাউজার আর শার্ট নিয়ে এলো তাসফিন। রেলিংয়ে রেখে দিল তা। ফারাহ চুপচাপ শাওয়ার নিচ্ছে। পিঠ বয়ে গড়িয়ে পড়ছে পানির স্রোত। উপরের ওষ্ঠ দ্বারা নিচের ওষ্ঠ চেপে দাঁড়িয়ে আছে তাসফিন। সবটা লক্ষ্য করছে সে। পিছন ফিরে তাসফিনকে দেখে পিলে চমকে উঠে তার। আপনি এখনো দাঁড়িয়ে আছেন? নিড সামথিং। নিজের কানকে বিশ্বাস করতে পারছে না ফারাহ, দরজা ঠেলে লাগানোর চেষ্টা করে বলল, একদম আসবেন না। এক ধাক্কায় দরজা খুলে ভেতরে ঢুকে এলো তাসফিন।
অন্য হাতে দরজাটা বন্ধ করে দেয়। নিজেকে যথাসম্ভব ঢেকে রাখছে ফারাহ। দেখুন আমি পারবো না, আপনি প্লিজ। ঠোঁট উল্টে ফেলল তাসফিন, বাচ্চাদের মতো করে বলল। তোমার তিল দেখে ফেলছি সুখ। কিচ্ছু করার নেই, নিড ইউ ব্যাডলি। ফারাহ কিছু বুঝে ওঠার আগেই তাকে টেনে নেয় নিজের কাছে, অতঃপর আরও একবার অধর চুম্বনে অস্থির এবং অতিষ্ঠ করে তুলে তাকে। অতঃপর তারা মেতে ওঠে আরও একবার আদিম খেলায়। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। আকাশ জুড়ে মিটমিটে তারা, যেন নিঃশব্দে জ্বলছে অগণন মোমবাতি, দূর আকাশের চূড়ায় বসে পাহাড়ের নিস্তব্ধতাকে আরও গভীর করে তুলছে। এমন এক রাতের আধারে, এক পাহাড়ি ঢালে জ্বলছে এক টুকরো আগুন ক্যাম্পফায়ার। আগুনের শিখা কখনো লালচে, কখনো কমলা, কখনো বা হঠাৎ এক ঝলক নীল। শীত শীত ভাবটা থাকায় গায়ে জ্যাকেট জড়িয়েছে ফারাহ। তাসফিনের হাত ধরে হেঁটে বেড়াচ্ছে তারা। আর চোখে এক পলক তাকালো তাসফিন, রাগে ফুঁসছে ম্যাডাম। হোয়াট হ্যাপেন্ড জান, রাখছ কেন? তো কি করব, আপনার অবাধ্যতার জন্য আমাকে দুবার শাওয়ার নিতে হয়েছে। এখন শীত করছে। বাঁকা হাসল তাসফিন, রাগান্বিত বউকে আরেকটু রাগিয়ে দিতে বলল। চলো আরও একবার শাওয়ার নেই একসাথে। নাক ছিটকালো ফারাহ, মনের দুঃখে একা একা হাঁটতে লাগলো। যত দ্রুত সম্ভব হাঁটছে। তাসফিন পিছন থেকে হাত ছাড়ল। ওয়েট সুখ, দাঁড়াবো না। সহসা হেসে ফেলল তাসফিন, দৌড়ে এসে পাজাকোলে তুলে নিল তাকে। ঘটনার আকস্মিকতায় হতভম্ব ফারাহ, ঈষৎ ভয় নিয়ে বলে উঠে। এই কি করছেন, ভয় লাগছে। ডোন্ট ওয়ারি সুখ, আছি তো আমি। আলতো করে নাকে নাক ঘষে তাসফিন। রেস্টুরেন্টে বসে আছে বাকিরা। নিহাল নিজের মতো করে খাচ্ছে আর মাহিরকে খাইয়ে দিচ্ছে। আরিয়ান স্নেহার সাথে ছবি তুলতে ব্যস্ত। আরিয়ান, আমার ভালো ভালো পিক তুলে দিন। পচা এলে কিন্তু আপনার খবর আছে। 32 পার্টি দাঁত বের করে হেসে ফেলল আরিয়ান। ওকে বাবা, যাও গিয়ে দাঁড়াও, ছবি তুলে দিচ্ছি। পরপর অনেকগুলো ছবি তুলে দিল স্নেহাকে। রেস্টুরেন্টের কাছে এসে ফারাহকে নামিয়ে দিল তাসফিন। ফারাহ ভেতরে ঢুকে যায়, পিছন থেকে কেউ এসে চোখ চেপে ধরে তার। কিঞ্চিত অবাক হলো সে। কে? নূপুর আপু? কে হতে পারি বলো তো ছোট ভাবি? ঝুমুরের কণ্ঠস্বর শুনে চমকে উঠে ফারাহ। হাত সরাতেই ঝুমুর আর নবীনকে একসাথে দেখতে পেল ফারাহ। চোখ সরিয়ে অদূরে দাঁড়িয়ে থাকা তাসফিনের দিকে তাকালো। দূর থেকে চোখ টিপে তাসফিন, অর্থাৎ এটা তার জন্য সারপ্রাইজ ছিল। ভাইয়া, তোমরা আসবে একবারও জানাওনি? অভিমানী কণ্ঠে বলে ফারাহ, মৃদু স্বরে হাসল নবীন। মাথায় হাত রেখে আহ্লাদি ফারাহকে বোঝায়। হ্যাপি বার্থডে বোন, এটা তোর জন্য ছোটখাটো সারপ্রাইজ ছিল। ঝুমুর আপু তুমিও? তাসফিন ভাইয়া মানা করেছে। আবারও আনন্দে মেতে উঠেছে সবাই। নিজেদের মধ্যে আড্ডা দিচ্ছে। তাসফিন এসে গা ঘেঁষে দাঁড়ালো ফারার। ফিসফিসিয়ে বলল, সারপ্রাইজ কেমন লাগলো ম্যাডাম? ভীষণ পচা আপনি লেফটেন্যান্ট সাহেব। 1 নাম্বার অসভ্য। ইউ মিন স্যাভেজ? মিসেস শেখ রেডি হও, রাতে খেলা হবে। চোখ বড় বড় করে তাকালো ফারাহ, ঠোঁট রে হাসছে তাসফিন। তাসফিনের লাগামহীন কথায় হাসফাস করছে ফারাহ। এগুলো থেকে বাঁচতে রেস্টুরেন্ট থেকে বেরিয়ে আরিয়ান আর স্নেহার ওখানে গিয়ে দাঁড়ালো। স্নেহা ফারাহকে দেখে বাচ্চা সুলভ উচ্ছ্বাস নিয়ে বলল, ফারো আয় আয়, চল জনে ছবি তুলি। আরিয়ান একই সুরে বলল, হ্যাঁ ছোট ভাবিজি, চলে এসো, ছবি তোলা যাক। ফারাহ আর অমত করল না, স্নেহার পাশে দাঁড়িয়ে গেল। জনের অনেকগুলো ছবি তুলে দিয়েছে আরিয়ান। চলো ম্যাডাম, আমরা কিছু ছবি তুলি। তাসফিনের ছবি তোলার কথা শুনে লজ্জায় মিয়ে গেল ফারাহ। স্নেহা ঠোঁট টিপে হাসল। আরিয়ানকে ইশারা করে সরে গেল। তাসফিন নিজের ফোন বের করে। মধ্যবর্তী দূরত্ব ঘুচিয়ে দিয়ে বুকে টেনে নিল ফারাহকে। ফাঁকা ঢোক গিলে ফারাহ। সুখ, তোমার মনে হয় না আমাদের কিছু পার্সোনাল পিকচার থাকা প্রয়োজন? কথার সারমর্ম বুঝতে পারল না ফারাহ। তার প্রশ্নবিদ্ধ চেহারা দেখেই সবটা আন্দাজ করতে পেরেছে তাসফিন। তাকে আশ্চর্যের চরমতম পর্যায়ে পৌঁছে দিয়ে বক্ষে ভাঁজে ঠোঁট ছুঁয়ে ওইভাবেই অনেকগুলো ছবি ক্লিক করল সে। তাতেই ধাতস্থ হয়নি তাসফিন, মারাত্মক বারবারন্ত হয়ে ঠোঁটে ঠোঁট ছুঁয়ে ক্লিক করল ফোনের স্ক্রিনে। আর নিতে না পেরে জ্ঞান হারালো ফারাহ। তার তুলতুলে চিকন চাকন শরীরটা আঁকড়ে ধরে তাসফিন। হেসে কুটি কুটি অবস্থা তার। বউ তার স্বামীর রোমাঞ্চ দেখে জ্ঞান হারিয়েছে। ফুরফুরে মেজাজে রুমে গেল স্নেহা। সে কল্পনা করেনি আরিয়ানের মতো একজনকে পাবে যে কি না তাকে এতটা ভালোবাসে। ড্রেসিং টেবিলের আয়নায় দাঁড়িয়ে নিজেকে দেখছে স্নেহা। পিছন থেকে প্রিয় পুরুষ কানের পিঠে গুজে দিল একটা লাল গোলাপ। ভালোবাসি, একটি বাক্য যথেষ্ট ছিল স্নেহাকে অনুভব করানোর জন্য। দাঁড়ি হাতে পিছন থেকে তাকে জড়িয়ে ধরেছে আরিয়ান। স্নেহা মৃদু হেসে বলল,
আপনি জানেন আমার জীবনের সবচেয়ে বড় ভুল আর সঠিক কাজ কি কি? আরিয়ান কাঁধে থুতনি রাখল, জিজ্ঞাসু চোখে তাকায় তার মুখ পানে। কি? স্নেহা মৃদু হেসে বলল, সবচেয়ে বড় ভুল সৌহার্দ্যকে ভালোবাসা। জড়িয়ে ধরা হাতটা ঢিলে হয়ে আসছে আরিয়ান। ছেড়ে দেওয়ার পূর্বে স্নেহা সেই হাতের উপর হাত রেখে চেপে ধরে বলল, আর সবচেয়ে বড় সঠিক সিদ্ধান্ত হচ্ছে আপনাকে বিয়ে করা। নয়তো এত ভালোবাসা কোথায় পেতাম আমি? আরিয়ান খানিকটা চমকে উঠে, স্নেহা পিছু ফিরে গলা জড়িয়ে ধরে আরিয়ানের। আমি আপনাকে ভালোবাসি আরিয়ান, হয়তো তীক্ষ্ণ অতীত জীবন থেকে মুছতে পারবো না, কিন্তু ভুলে যেতে চাই, শুধু আপনার হয়ে থাকতে চাই। আরিয়ান গ্রীবা ঝুঁকিয়ে চুম্বন এঁকে দিল মেয়েটার আদলে দাড়ি। অতঃপর আঁকড়ে ধরে তার নরম ওষ্ঠ যোগল। বেসামাল হয় মুহূর্তে। স্নেহা অসাড় হয়ে এসে ভার ছেড়ে দিল নিজের হাতে তাকে আগলে নিল আরিয়ান। তাকে অনুভব করাই তার ভালোবাসা। উন্মাদ হয়ে উঠে প্রণয়ের অনুভূতিতে। ভাই তো বের হচ্ছে তোর? আবে এয়ার ব্যান্ডেজ করা প্রয়োজন। আরিয়ান এবং নিহাল দুজনেই চিন্তিত কণ্ঠে বলল। হাত কেটে গিয়েছে তাসফিনের। অবস্থা ভীষণ খারাপ। কিছুক্ষণ আগেই ওরা রিসোর্ট থেকে কিছুটা দূরে এসেছে। রাঙামাটি আসার একটা যথার্থ কারণ রয়েছে। লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখকে টার্গেট করেছে কেউ একজন। তবে সে অন্য কেউ নয়, সাইফুল যাদের সাথে কাজ করত তারাই। মূলত তাকে ধরতেই এখানে আসা তাদের। কিছুক্ষণ আগেই একটা বর্ষর ঝামেলা হয়েছে বলতে গেলে। অসাবধানতায় হাতে খানিকটা লেগে গেছে তাসফিনের। ডোন্ট ওয়ারি, অ্যাম অল রাইট। দীর্ঘ শ্বাস ফেলল আরিয়ান। নিহাল বিরক্ত হয়ে বলল, ব্রো কতটা কেটেছে আগে সেটা দেখ। দেখার সময় নেই, রিসোর্টে ফিরতে হবে। কারো কথাই কানে নিল না তাসফিন। রিসোর্টের উদ্দেশ্যে রওনা দিল। বিছানার একপাশে চুপচাপ দাঁড়িয়ে আছে ফারাহ, তাসফিন নেই। আশেপাশে সন্ধানী দৃষ্টি বলিয়ে খুঁজে চলেছে তাকে। না কোথাও নেই। শেষমেশ ওয়াশরুমেও গিয়ে দেখেছে। কোথাও না পেয়ে কিঞ্চিত অবাক হল সে। তাসফিন নেই, কিন্তু কোথায় গেছে তাকে বলেও যায়নি। বাহিরের আবহাওয়া খুব একটা ভালো নয়। একটু পর পর আকাশ কেমন গুরুম গুরুম শব্দ তুলছে। শুকনো ঢোক গিলল ফারাহ। কোথায় গেছে তার অবাধ্য পুরুষটা? গ্রীবা দেশে তরল কিছু অনুভব করতেই আতকে উঠে ফারাহ, পেছনে ফেরার বৃথা চেষ্টা করল সে। ডোন্ট মুভ, আই ইন দ্য মুড রাইট নাও। নড়ার সাহস পেল না ফারাহ। কণ্ঠনালী কাঁপছে তার। বলিষ্ঠ হাতটি ধীরে ধীরে কোমরের দিকে উঠে আসছে তার। তাকে ছুঁয়ে ছুঁয়ে চলে যাচ্ছে উদ্রের দিকে। ইউর বডি স্মেলস লাইক অ্যালকোহল। আই গোয়িং ক্রেজি ফর ইউ। হাতের স্পর্শ গভীর হতেই পিছন ফিরে ঘুরে দাঁড়ালো ফারাহ। ঠোঁটে ঠোঁট ছুঁয়ে যায় তাসফিন। উদ্রে তরল পদার্থ অনুভব করতেই পিটপিট চোখ করে তাকালো সেখানটায়। হাত থেকে চুইয়ে চুইয়ে রক্ত পড়ছে। বুকের ভেতরটা ধরাস করে উঠল ফারার। এটা আপনার হাত কেটে গিয়েছে। ব্যান্ডেজ লাগবে। আমি এখনই নিয়ে আসছি। অস্থির হয়ে উঠেছে ফারাহ, অধর বাঁকিয়ে হাসল তাসফিন। ফারাহ ত্রস্ত পায়ে এগুতে নিলে শূন্যে তুলে নিল তাকে তাসফিন। ভয়ে ভীত নয়নে তাকালো ফারাহ। কি করছেন? হাতে লেগে যাবে তো। আরে নামান। বেইবাজ যদি তো দিয়ে ছুঁয়ে দেই, তুমি কি রেখে যাবে? ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে ফারাহ, প্রত্যুত্তরে কি বলা যায় খুঁজে পাচ্ছে না সে। টেল মি, সুখো, উইল ইউ বি ম্যাড? গোলাপি ওষ্ঠ জোড়া কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। অনুমতি নেওয়ার প্রয়োজন বোধ করল না তাসফিন। হাত বুলিয়ে সর্বাঙ্গে তার তে রঞ্জিত করে তুলে কন্যাকে। প্রতিটি স্পর্শে মুছড়ে যায় ফারাহ। কেঁপে উঠে ক্ষণে ক্ষণে সে। এক পলকে তার সহিতে মিশিয়ে একাকার হয়ে উঠে দুজনেই। তাসফিনের রঞ্জিত রঙে নিজেকে রাঙিয়ে তুলেছে ফারাহ, পিটপিট চোখ করে তাকালো সে। পরক্ষণেই চোখ বুজে আসে তার, ঠোঁটের ভাঁজে ঠোঁট গুজে রাখে। লম্বা একটি রজনী, নির্ঘুম, কাঁপনে, স্পর্শে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। হাড়ভাঙা খাটুনি খেটেছে মনে হচ্ছে ফারাহ। বিছানা ছেড়ে উঠতে মন চাচ্ছে না তার। উঠতে গিয়ে বুঝতে পারল দুটো বলিষ্ঠ হাতের বাঁধনে আটকা পড়েছে সে। হাতের কথা মাথায় আসতেই হৃদয় কুঞ্চিত করে তাকালো। সফেদ রঙা ব্যান্ডেজ করা রয়েছে। ফারাহ মধ্য রাতেই জোরপূর্বক ব্যান্ডেজ করে দিয়েছে। একত্রে জনে শাওয়ার নিয়ে হাতটা ব্যান্ডেজ করে দিয়েছে ফারাহ। হাতটি কাছে এনে পরপর চুমু খেল ফারাহ, বুকের বাপাশে চেপে ধরল সে। তার অবাধ্য লেফটেন্যান্টের কিছু হলে ফারাহ যে শেষ হয়ে যাবে। দিস ইজ নট ফেয়ার সুখ, আমি আবার অবাধ্য হব কিন্তু। ঘুম জড়ানো কণ্ঠস্বর শুনে ঘাবড়ে গেল ফারাহ। পাশ ফিরে তাকালো সে। চোখ বন্ধ করেই শুয়ে আছে লোকটা। জেগে আছেন? এভাবে চুমু খেলে কি আর ঘুমানো যায়?
লজ্জায় নাকের ডগায় সুরসুরি লাগছে ফারার। হাতটাই তো দেখছিলাম, আপনি তো সবসময় চুপ। কথাগুলো আর বলল না ফারাহ, লজ্জার মাথা খেয়ে কি সব বলে দিচ্ছে। ঠোঁটকা ম রে হাসল তাসফিন। তুলতুলে গালে নাক ঘষে লম্বা নিঃশ্বাস টেনে বলল, কোথায় কোথায় চুমু খাই আমি? ছি হর্ষ, ভো কথা বার্তা। আই অ্যাম দ্যাট আনসিভিলাইজড লেফটেন্যান্ট অফ ইউস। লাগবে আমার আপনাকে ভেবে বলছো তো মিসেস শেখ? নাক মুখ কুচকে নিল ফারাহ, রাগ মিশ্রিত কণ্ঠে বলল, ভাবাভাবির কি আছে, আমার চাই না আপনাকে। ঠিক আছে, তবে আমি না হয় অন্য কাউকে। কি বললেন আপনি? আপনি অন্য কাউকে কি? হ্যাঁ এই লেফটেন্যান্ট সাহেব বলুন বলুন। তাসফিন হেসে ফেলল, দু হাতে জড়িয়ে ধরে ফারাহকে। ঠোঁটে আলতো করে ঠোঁট ছুঁয়ে বলে, অন্য কাউকে নয়, তোমাকে চাই। আজ গুনে গুনে ঠিক 3 দিন হয়েছে তারা রাঙামাটি ঘুরতে এসেছে। ফারাহকে নিয়ে নিজের মতো করে সময় কাটিয়েছে তাসফিন। আরও কয়েকটা দিন থেকে ফিরে যাবে তারা বাড়িতে। হাতের অবস্থা মোটামুটি যথেষ্ট ভালো, ফারাহ মনে করে ঠিক দুবেলা হাতের ব্যান্ডেজ বদলে পরিষ্কার করে আবার ব্যান্ডেজ করে দিয়েছে। বাচ্চা বউটা চোখের পলকে বড় হয়ে গেছে। ভীষণ যত্ন নিয়েছে তার। রাতের দিকটায় মুখ বুজে সব হো করে নেয়। তাসফিনের ভালোবাসা মেশানো আদর, যন্ত্রণাগুলো চুপচাপ মেনে নিয়েছে। দূর থেকেও ভালোবাসা যায় এটা এখনো মেনে চলেছে নিহাল। নূপুরের সঙ্গে তার এখন বন্ধু সুলভ সম্পর্ক। মাহির নিহালকে ছাড়া কিছুই বুঝে না। মাঝে মধ্যে এখন পৃথার কবরে গিয়ে খানিকক্ষণ বসে সময় কাটায় নিহাল। শান্তি লাগে তার। তাসফিন চেয়েছিল নূপুর আর তার বিয়ের কথাটা, কিন্তু নিহাল মানা করে দিয়েছে। সে এইসব নূপুরকে পাওয়ার জন্য করছে না, সে কোনো মতেই চায় না তাদের বন্ধুত্ব নষ্ট হোক। সে যে রকম আড়ালে ভালোবেসে এসেছে সেইভাবেই ভালোবেসে যাবে আজীবন। একতরফা ভালোবাসা খুব সুন্দর, এগুলো এই তরফা প্রেমিকাগুলো কখনো কোনো কিছুর প্রত্যাশা করে না। তারা ভালোবেসে যায় নিঃস্বার্থভাবে। ব্যালকনিতে কফি কাপ হাতে বসে আছে তাসফিন। ফারাহ চুপচাপ এসে পাশে দাঁড়ালো তার। কাঁধে হাত রাখতেই হাত টেনে নিয়ে এলো নিজের সামনে। মিসেস শেখ হঠাৎ শান্ত হয়ে আছেন, ব্যাপার কি? কোমর টেনে কোলে বসিয়ে নিল ফারাহকে। হাতটি স্পর্শ করছে উদরে। মিসেস শেখ আপনার কি মনে হয় আমাদের এখন একজন সুখপাখি থাকা প্রয়োজন? ঘাড় ফিরিয়ে তাসফিনের দিকে তাকালো ফারাহ, বিস্মিত নয়নে তাকাতে দেখে ফিচলে হাসে তাসফিন। কি মিসেস শেখ, বলছি কি প্রসেসিং শুরু করব নাকি সুখপাখি আনার? লজ্জায় মিয়ে গেল ফারাহ, বদ লোকটা সবসময় শ্লীল কথা বলে। উফ মিসেস শেখ, এমন করলে তো ফিলিংস আসে, লাগবে লাগবে কাছে লাগবে। ফারাহ চকিতে কোল থেকে উঠে গেল, কিন্তু তা ক্ষণিকের জন্য। পরক্ষণেই নিজেকে শূন্যে অনুভব করে। পালিয়ে লাভ নেই সুখ, আপনার জায়গা আমার বুকে। এখানেই আসতে হবে। আন্ডারস্কোর 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 আন্ডারস্কোর। প্রচণ্ড পেটে ব্যথা করছে ফারার। সকালে এসে দেখে গিয়েছেন রুবেনা শেখ। বিকেলের দিকে তাকে নিয়ে ডক্টরের কাছে গিয়ে এসেছে উনি। মনের মধ্যে খুঁতখুঁতে করছে কিছু একটা। প্রেগন্যান্সি কিট হাতে ওয়াশরুমে গেল ফারাহ, হাত দুটো কাঁপছে থরথর করে। কি হবে ভাবতে পারছে না। ওয়াশরুম থেকে বেরিয়ে এলো ফারাহ, ভয় হচ্ছে তার। টকটকে লাল দুটো দাগ দেখে বুকের ভেতর ধরাস করে উঠল তার। নিঃশ্বাস ভারী হচ্ছে খুব, কণ্ঠনালী কাঁপছে নিদারুণ ভঙ্গিতে। সদ্য ঘুম থেকে উঠেছে তাসফিন, পিটপিট চোখ করে তাকাচ্ছে আশেপাশে। উঠে বসার চেষ্টা করতেই কিছু একটা ঝড়ের বেগে এসে বুকে ভারী খেল তার। উফ শব্দে ককিয়ে উঠল তাসফিন, বোঝার চেষ্টা করল কিছু একটা। মুখের উপর এসে পড়া চুলগুলো সরিয়ে দেখল স্নিগ্ধ মুখশ্রী। পিটপিট করে তাকাচ্ছে তার দিকে। কি হয়েছে মিসেস শেখ? আই লাভ ইউ লেফটেন্যান্ট সাহেব। এই প্রথমবার ভালোবাসার কথাটি মুখে উচ্চারণ করেছে তার আদরের সুখ। অধর প্রশস্ত করে হাসে তাসফিন। আই লাভ ইউ টু সুখ। আই লাভ ইউ ইনফিনিটি। ছলছল চোখে তাকায় ফারাহ, ওষ্ঠ জোড়া তখনও কাঁপছে তার। জান কি হয়েছে বলো আমাকে? বা হাতটি বিচরণ করছে তার বক্ষ ভাঁজে। ওষ্ঠ ছুঁয়ে চলেছে বারংবার। নিজেকে কন্ট্রোল করা বরাবরই মুশকিল তাসফিনের জন্য। ডান হাতটি বের করে হাতে থাকা কিটটা এগিয়ে দিল ফারাহ। চট করে তা টেনে নিল তাসফিন। স্পষ্ট ঝলঝল করছে দুটো দাগ। ক্ষণিকের জন্য থমকে যায় তাসফিন। শুকনো ঠোঁট জোড়া ভিজিয়ে নিল আলতো করে। চোখ দুটো তখনও স্থির হয়ে আছে দাগের দিকে। আপনি বাবা হচ্ছেন। দৃষ্টি সরিয়ে ফারার আদল পানে চাইল সে, থমকে থাকা মুখাবয়ব একটুখানি বিস্ময় নিয়ে শুধোয়। অ্যাম আই গোয়িং টু বি এ ফাদার? ইয়েস। নিজের ভেতরের উত্তেজনাটুকু ভেতরেই চাপা রেখে দুহাতে ঝাপটে ধরে ফারাহকে। আই লাভ ইউ বে। আই লাভ ইউ সো মাচ। আমিও ভালোবাসি খুব।
নিজেকে ধরে রাখাটা বড্ড কঠিন হয়ে উঠেছে তাসফিনের নিকটে। আকস্মিক বিছানায় শুয়ে দিয়ে উপরে চলে এলো। চমকে উঠে ফারাহ। কি করছেন এটা? এই মাত্র না সঙ্গ চেয়েছিলে। না না, এখন কিছু না। সরি সুখ, বাবা হচ্ছি, একটু তো আদর করতেই হবে। মাকে মারবে? ফাইরোজ এবার কিন্তু বকা দেব। 2.5 বছরের ফাইরোজের হাত থেকে মেহেদির প্যাকেটটা টেনে নিল ফারাহ। রাগে গোজগোজ করে বলল, কি করেছো এগুলো তুমি? দেখো জামাটায় কিভাবে মেহেদির দাগ লাগিয়েছ। ছোট্ট ফাইরোজ ফ্যালফ্যাল করে তাকিয়ে আছে মায়ের দিকে। ক্রমশ ঠোঁট উল্টে যাচ্ছে, এই বুঝি গলা ফাটিয়ে চিৎকার করে কাঁদবে। তুমি বুকছো কেন আম্মা? দুহাত কোমরে চেপে দাঁড়ালো ফারাহ। সে নিজেই পারছে না হাত পা ছড়িয়ে কাঁদতে। বকবো না তো কি করব? তুমি কবার জামা নোংরা করো? হ্যাঁ, কবার আমি সেগুলো চেঞ্জ করব? এত অবাধ্য হচ্ছ কেন? ঠোঁট উল্টে মেয়েটা কেঁদে ফেলল। চোখ কচলাতে কচলাতে রুম থেকে বেরিয়ে দৌড় দিল রুবেনা শেখের রুমের দিকে। যেতে যেতে কার্পেটে পা আটকে ধুম করে পড়ে গেল। হাউমাউ করে কেঁদে উঠল মেয়েটা দাঁড়ি। সহসা ভেতরের রুম থেকে বেরিয়ে এলো রুবেনা শেখ, নূপুর এবং রিজওয়ান শেখ। ফাইরোজকে কোলে তুলে নিল নূপুর। আম্মু পড়লে কি করে? মেয়েটা অঝরে কেঁদেই চলেছে। রুবেনা শেখ হাত পা টেনে দিচ্ছে কোথাও ব্যথা পেয়েছে সেটা বুঝতে। মেয়ের কান্না শুনে হন্তদন্ত পায়ে বেরিয়ে এলো ফারাহ। কি হয়েছে? রুবেনা শেখ ধমকের সুরে বললেন। তুই কোথায় ছিলি ফারাহ? আমার বুবুনটা পড়ে গেল। হাতে ফাইরোজকে কোলে তুলে নিল ফারাহ। মিনমিনে গলায় বলল, ও তো তোমার কাছেই যাচ্ছিল আম্মু। ফাইরোজকে ঘুম পাড়িয়ে শোয়াতে শোয়াতে রাত 10:30 বেজে গেছে ফারার। মনটা বড্ড খারাপ তার। তাসফিন কাল আসবে বলেছিল, অবশেষে ছুটি পেয়েছে দাঁড়ি। অথচ কাল পুরোটা দিন অপেক্ষা করেও লাভ হলো না। এলো না তাসফিন। কাল না হয় এলো না, কিন্তু আজকেও কেন এলো না সে? মাঝে মধ্যে খুব কষ্ট হয় তাসফিন চলে যাওয়ার পর। মাসের পর মাস সে থাকে সমুদ্রে। সমুদ্র নামক সতীনকে দুচোখে হয় না তার দাড়ি। কেন সে তাড়াতাড়ি ফিরে না? যখন তাসফিনের সাথে ফোনালাপ হয় তখন তাসফিন তার জেলাসি শুনে বলবে, উফ মিসেস শেখ, আপনি বললে এখনই সমুদ্রকে ডিভোর্স দিয়ে চলে আসব। সেই কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠে ফারাহ, কিন্তু ফোনালাপ শেষ হতেই আবারও একাকিত্ব ঘিরে ধরে তাকে। আকাশ পাতাল ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছে সেটার খেয়াল নেই ফারার। ঘড়ির কাঁটা তখন 12:30 ছুঁই ছুঁই। কলিং বেল বাজাতেই উঠে গিয়ে দরজাটা খুলে দিলেন রুবেনা শেখ। মাকে সামনে দেখে হাতে জড়িয়ে ধরল তাসফিন। আম্মু কেমন আছো? কেঁদে ফেললেন রুবেনা শেখ। বছরের অর্ধেকটা সময় ছেলেটা থাকে না বাড়িতে, কষ্টে বুকটা ফেটে যায় উনার। আবার কাঁদছো কেন? বাড়ির সবাই তো জেগে যাবে। তাসফিনের সতর্ক বার্তা শুনে চুপ করে গেলেন রুবেনা শেখ। সবাইকে সারপ্রাইজ দিতে কাল না এসে আজকে এসেছে তাসফিন। শুধু রুবেনা শেখ জানতেন কথাটা। বাকিদের সকালে জানাবেন বলে ঠিক করেছেন। এতগুলো দিন পর মনে পড়ছে সবার কথা। ওষ্ঠ বাঁকিয়ে হাসল তাসফিন, মায়ের গালে আলতো করে গাল ছুঁয়ে বলে, আমার আম্মাজান, আমার কাজটাই তো অমন। তোমার ছেলে যে একজন সমুদ্রের সৈনিক। ঘড়ির কাঁটার একটানা টিকটিক শব্দ ছাড়া রুমটা নিস্তব্ধতায় আচ্ছন্ন। বাইরে গত রাতের বৃষ্টির ঠান্ডা এখনো বাতাসে লেগে আছে। ফ্যানকে নিভিয়ে দিয়েছিল ফারাহ। আলগোছে দরজার কপাট ঠেলে ভেতরে প্রবেশ করল তাসফিন শেখ। নিঃশব্দে থমকে দাঁড়ালো সে, যেন এই দৃশ্যের সৌন্দর্য চোখে বেঁধে রাখতে চায় আজীবন। বিছানায় ঘুমিয়ে আছে তার 2 সুখপাখি, এক আকাশের নীড়ে বাঁধা ভালোবাসার সোনালি ডানা। ছোট্ট 2.5 বছরের কন্যাটি এলোমেলো ভঙ্গিতে শুয়ে আছে, শিশুর ঘুমের নির্ভার শান্তি নিয়ে। তার নরম শরীরের উপর সুরক্ষার ছায়ার মতো হাত রেখেছে মা তাসফিনের প্রিয় বাচ্চা বউ। অচেতন নিদ্রায় ডুবে থাকা সে যেন এক স্বপ্নময় চিত্রকল্প, যার পরনের ওড়নাটা ছুটে গিয়ে বিছানা পেরিয়ে মেঝেতে লুটিয়ে আছে অগোছালো পরম সুন্দর। দৃশ্যটা দেখে পুরুষের বুকের ভেতর হঠাৎ আবেগের ঢেউ আছড়ে পড়ল। এই 2 প্রাণ তার সমস্ত পৃথিবী, সমস্ত সুখ, সমস্ত সত্তা। পা টিপে টিপে ফাইরোজের কাছে গিয়ে বসল তাসফিন, হাসি হাসি চোখ করে তাকালো মেয়েটার দিকে। গ্রীবা চুম্বন এঁকে দিল তার ললাটে। ফিসফিসিয়ে আদুরে গলায় ডাকল, আমার মা উঠুন। মা উঠে পড়েন আম্মু। সদ্য কাঁচা ঘুমটা ভেঙে যাওয়াতে মোচড়াতে লাগলো ফাইরোজ। তাসফিন ফিসফিসিয়ে বলল, মা উঠুন, দেখুন আব্বু এসে গেছি। বাবার কথা স্মরণে আসতেই আঁখি মেলে তাকালো ফাইরোজ। আব্বু! এক লাফে বিছানা ছেড়ে উঠেই জড়িয়ে ধরে তাসফিনকে। সৈনিক বাবাকে দেখে ছোট্ট মনটা নেচে উঠল তার। এখনো সফেদ রঙা পোশাক জড়িয়ে আছে তাসফিন। আব্বু, আব্বু! চুপ চুপ চুপ, আম্মু জেগে যাবে, মা আস্তে কথা বলুন। আলগোছে ফাইরোজকে কোলে নিয়ে সোফায় চলে গেল তাসফিন।
আদুরে মুখটায় অসংখ্য আদর বুলিয়ে দিল। আব্বু ইতু দিলি কলছো কিনু? মেয়েটা ভাঙ্গা কণ্ঠে বলা কথাগুলো শুনে মৃদু হাসল তাসফিন। দ্বিতীয়বারের মতো ললাটে চুম্বন এঁকে বলল, আপনাকে সারপ্রাইজ দিতে আসছি মা। আপনি আপনার আম্মুকে বলবেন না কিন্তু। আম্মুর কথা বলতেই ঠোঁট উল্টে নিল মেয়েটা। ভ্রু উঁচিয়ে শুধোয় তাসফিন। কি হলো আমার মা, মন খারাপ কেন? ফাইরোজ আহ্লাদি কণ্ঠে নালিশ জানালো। আম্মু মালছে, বুকা দিছে অন্নেক। ফাইরোজের ললাটে চুম্বন এঁকে দিল তাসফিন। আপনি কি করছেন আমার মা? ফাইরোজ আধো আধো কণ্ঠে বলে উঠে। মিন্দি দিছি। ছোট ছোট আঙ্গুলগুলো তাসফিনের সামনে তুলে ধরে ফাইরোজ। মেহেদি দিয়েছে সে, এখনো জামায় মেহেদি লেগে আছে। লেগে আছে বললে ভুল হবে, লেপ্টে আছে রীতিমতো। ছোট আঙ্গুলগুলোতে চুমু খেলো তাসফিন। আমার মাটা মেহেদি দিয়েছে। চুন্দল, হু অনেক সুন্দর। ফাইরোজ ঠোঁট উল্টায়। আম্মু বুকা দিছে। তাসফিন কড়া কণ্ঠে বলল। সকালে আম্মুর বিচার করব আমি। ফাইরোজ দৌড়ে গিয়ে ড্রেসিং টেবিলের উপর থেকে আবারও মেহেদি টানিয়ে এলো। আববু আম্মুলে মিন্দি দি। তাসফিন ফিসফিসিয়ে বলল, আব্বু তো ইউনিফর্ম পরে আছি আমার মা। আব্বু শাওয়ার নিয়ে আসি? ফাইরোজ শুনল না তার কথা, কচি হাতটা দিয়ে তার রুক্ষ খসখসে হাতটা টেনে ধরে। আচো। ফারাহ গভীর ঘুমে অচেতন হয়ে আছে। সুখের কাছে গিয়ে হাঁটু গেড়ে বসল তাসফিন। আমার সুখ, মিসেস শেখ, আপনি যে আমার কতটা আপন আত্মীয় কি জানেন? থ্যাঙ্কস একটা সুখ পাখি উপহার দেওয়ার জন্য। আলতো করে ঝুঁকে কপালে চুমু খেলো তাসফিন। তার দেখাদেখি ফাইরোজ এগিয়ে গিয়ে ছোট ঠোঁট দুটো ছুঁয়ে দিল মায়ের কপালে। পরক্ষণেই বাবার কপালেও ঠোঁট ছোঁয়ায়। বাবার মতো কাজটা করতে পেরে ভীষণ খুশি মেয়েটা। ঘুমন্ত রমণীর পায়ের আঙ্গুলে মেহেদির প্রলেপ লাগিয়ে দিচ্ছে প্রেমিক পুরুষ। পাশেই ছোট্ট বাবুটা বসে আছে তার। বাবার দেখাদেখি মায়ের পায়ে একটু একটু এলোমেলো মেহেদি লাগিয়ে দিচ্ছে। আম্মু চুন্দল, আম্মু চুন্দল আববু। ফাইরোজ আনন্দে আত্মহারা হয়ে উঠেছে। তাসফিন থামিয়ে দিল মেয়েকে। চুপ আমার মা, আম্মু জেগে যাবেন তো। সহসা দু আঙ্গুল ঠোঁটে চেপে ধরে ফাইরোজ শেখ। সুপ সুপ সুপ। ওষ্ঠ বাঁকিয়ে হাসল তাসফিন। অতঃপর ঘুণাক্ষরেও টের পেল না তার সুখ, সুখ পাখির বাবা এসেছে বাড়িতে। স্নিগ্ধ সকাল, সবে ঘুমটা হালকা হয়ে এসেছে ফারার। উঠতে গিয়েও উঠতে পারছে না। অনুভব করল ভারী কিছু তার দেহের উপর বিচরণ করছে। আকস্মিক স্পর্শকাতর জায়গায় রুক্ষ খসখসে হাতের স্পর্শ পেয়ে হকচকিয়ে গেল মেয়েটা দাঁড়ি। কে কে? আপনাকে বাজে ভাবে ছুঁয়ে মেয়ের আম্মু বানিয়ে দেওয়া অবাধ্য লেফটেন্যান্ট সাহেব বলছি। ব্যাস এটুকুই যথেষ্ট ছিল ফারার বক্ষস্থলে ঝড় তুলে দেওয়ার জন্য। আপনি কখন এসেছেন? তাসফিন প্রত্যুত্তরে কিছু বলার প্রয়োজন বোধ করল না। নিজের অস্তিত্বের মাঝে আরও একটি অস্তিত্ব অনুভব করে লজ্জায় আর্স্ট হল মেয়েটা। কেঁপে কেঁপে উঠছে শীর্ণ বদনখানি। তাসফিন বুঝি বউ বলতে পাগল? হয়তো সে আসলেই বউ বলতে পাগল। নিজের আদর মাখা স্পর্শগুলো তার সুখের মাঝে ফলাতে ব্যস্ত হয়ে ওঠে। ফারাহ হাত বাড়িয়ে ছুঁয়ে দেয় তার ক্লিন শেভ করা গালে। আপনি আমাকে সবসময় কেন ভুলে যান? সব ভুলতে পারি কিন্তু আমার সুখপাখির আম্মুকে ভুলতে পারি না। টুপ করে এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আঁখি হতে। চক্ষুদয় আবেশে বুঝে নিল ফারাহ। তাসফিন উন্মাদ হয়ে উঠে, সকাল শুরু করে প্রণয়ের অনুভূতিতে। খাবার টেবিলে বসে বসে দুষ্টুমি করে চলেছে ফাইরোজ। সবে খাবার বেড়ে দিয়েছে নূপুর আর ফারাহ। তাসফিন শাওয়ার নিয়ে একদম পরিপাটি হয়ে বেরিয়ে এলো। ড্রয়িং রুমে পা রাখতেই হইচই শুরু করে দিল ছোট ফাইরোজ। আববু কোলে নে। ফারাহ ধমক দিয়ে বলল, না এখন বাবা খাবে, তুমি আমার কোলে এসো। ফারাহ তাসফিনের দিকে তাকাতেই দেখে চোখ গরম করে তাকাচ্ছে তাসফিন। শুকনো ঢোক গিলে ফারাহ। অবাধ্য লেফটেন্যান্ট তাকেই এখন ধমক দেয়। তাসফিন এগিয়ে এসে চেয়ার টেনে বসল। পাশের চেয়ার টেনে দিল ফারাহ বসার জন্য। ফারাহ মিনমিনে গলায় বলল, আপনারা খেয়ে নিন, ফাইরোজ এটা ওটা করে জ্বালাতন করবে। এর চেয়ে আমি ওকে রাখি। তাসফিন গম্ভীর স্বরে বলল, বসতে বললাম। ফারাহ বিনা বাক্যব্যয়ে বসে পড়ল। সে জানে এই লোকটার সাথে কথায় কাজে কোনো কিছুতেই পেরে উঠবে না। রুবেনা শেখ খেতে খেতে বললেন, তুই শুধু শুধু আমার বুবুনকে কথা শোনাস ফারাহ। দেখ তো বুবুন কি সুন্দর বসে আছে। মাহির আর ফাইরোজ এক পাশে বসে আছে। ছোট বোনকে একটু একটু মুখে খাবার দিচ্ছে মাহির। সে এখন বুঝতে শিখেছে। আকস্মিক হাত বাড়িয়ে তরকারির চামচ ধরতে গিয়ে উল্টে ফেলে দিল সেটা। সব তরকারি টেবিলের উপর ছড়িয়ে গেল। ধুম করে একটা ধমক দিল ফারাহ। বেয়াদব কোথাকার, দেখুন আম্মু কি বলছিলে তুমি। সব তরকারি ফেলে দিছে। হাউমাউ করে কেঁদে উঠল ফাইরোজ। অসহায় মুখ করে তাকালেন রুবেনা শেখ। হাতটা ধুয়ে ফেলল তাসফিন।
ফারাহ রিনরিনে গলায় বলল। আপনি খাবেন না? তাসফিন মৃদু স্বরে বলল। আগে আমার মা খেয়ে নিক। আলগোছে মেয়েটাকে কোলে তুলে নিল তাসফিন, অপর হাতে তুলে নিল খাবারের প্লেটটা। বাগানে যাচ্ছি, একটু পরে এক গ্লাস পানি নিয়ে এসো। তাসফিন ধুমধাম পা ফেলে বাগানের দিকে এগুতে লাগল। ছোট্ট দোলনায় ফাইরোজ শেখকে বসিয়ে দিল তাসফিন। দোলনা দুলে চলেছে। ভাত মাখিয়ে প্রথম লোকমা তুলে দিল তাসফিন। আমার মা তাড়াতাড়ি খেয়ে নিন, না হলে যে বড় হতে দেরি হয়ে যাবে আপনার। খিলখিলিয়ে হেসে উঠল ফাইরোজ, ঠোঁট দুটো ফাঁকা করে বাবার হাতের প্রথম লোকমাটা মুখে তুলে নিল। ফারাহ গ্লাস হাতে বাইরে বেরিয়ে এলো, সে দেখছে এক ধৈর্যশীল বাবা যে কিনা নানা বাহানা দিয়ে মেয়েটাকে খাইয়ে চলেছে। মাঝে মাঝে নিজেকে বড় ভাগ্যবতী মনে হয় ফারার। তার সুখ পাখির আব্বু যে সে। সন্ধ্যা নেমেছে নির্বিঘ্নে। ডায়েরি খুলে আজ লিখতে বসেছে ফারাহ। প্রিয় লেফটেন্যান্ট সাহেব, আজ আপনাকে নিয়েই লিখতে বসেছি। জানেন, আপনি আসলে কেমন মানুষ? আমার কাছে আপনি শুধু একজন দায়িত্ববান সৈনিকই নন, বরং আপনি এক মহৎ চরিত্রের প্রতিচ্ছবি। আপনি একজন দায়িত্ববান ছেলে যিনি বাবা মায়ের প্রতি মমতা আর শ্রদ্ধা নিয়ে বেঁচে থাকেন। আপনি একজন দায়িত্ববান জামাই যিনি শ্বশুরবাড়ির মানুষদের আপন করে নেন নিজের মতো করে। আপনি একজন দায়িত্ববান ভাই যিনি ভাইবোনদের পাশে থেকে তাদের আস্থার সবচেয়ে বড় ভরসা। আপনি একজন দায়িত্ববান বন্ধু যিনি সুখ দুঃখের ভাগিদার হতে জানেন। আর সবশেষে, আপনি একজন দায়িত্ববান স্বামী এবং এক কন্যার স্নেহময় বাবা যিনি প্রতিটি নিঃশ্বাসে নিজের পরিবারকে আঁকড়ে রাখেন। জীবনে সুন্দর সম্পর্ক গড়ে তোলার সবচেয়ে বড় রহস্য আপনি যেন খুব সহজেই আয়ত্ত করেছেন। ধৈর্য ধরে মানুষের কথা শোনার অভ্যাস, মন দিয়ে ভালোবাসার সঙ্গী হওয়া, প্রয়োজনের সময় পাশে দাঁড়ানো এই সব গুণই আপনাকে করে তুলেছে আলাদা। ভালোবাসা আপনার কাছে শুধু মিষ্টি কিছু শব্দ নয়, বরং এক গভীর দায়িত্ববোধ আর সেই দায়িত্বই আপনাকে মানুষের হৃদয়ে অটুট স্থান করে দিয়েছে। যদি কখনো ভালোবাসার মেপে দেখা যেতে তাহলে বোধহয় আপনার ভালোবাসা আমার ভালোবাসার চেয়ে কয়েক হাজার গুণ বেশি। আপনার সঙ্গে থাকা মানেই এক ধরনের নিশ্চিন্ত অনুভূতি যেন কোনো ঝড় এলেও পাশে কেউ আছে, যে রক্ষা করবে, ভরসা দেবে, সাহস যোগাবে। আপনার মতো মানুষরা সমাজে বিরল, কারণ আপনার প্রতিটি ভূমিকা আপনি পালন করেন নিষ্ঠা আর ভালোবাসা দিয়ে। এজন্যই আজ আপনাকে নিয়ে লিখতে গিয়ে কলম থেমে যেতে চায় না। এই মুহূর্তে আমি আপনাকে নিয়ে লিখে চলেছি আপনারই দেওয়া ডায়েরিতে। জানি না কখনো জানতে পারবেন কিনা, কিন্তু আমি সত্যি খুব ভাগ্যবতী যে কিনা আপনার মতো পারফেক্ট একজন মানুষ পেয়েছি। ভালোবাসি অবাধ্য লেফটেন্যান্ট সাহেব। ইতি আপনার সুখ পাখির মা। সুখ। ডায়েরির পাতাটা বন্ধ করে উঠে দাঁড়ালো ফারাহ। দরজা ঠেলে সুখ পাখিকে বুকের সাথে লেপ্টে নিয়ে রুমে এলো তাসফিন। ফারাহ ত্রস্ত পায়ে এগিয়ে গিয়ে বিছানা ঠিক করে দিল। বাবার উষ্ণ আদরে ঘুমিয়ে গেছে ফাইরোজ। আলগোছে তাকে বিছানায় শুয়ে দিল তাসফিন। শেষবারের মতো কপালে চুমু খেল। বুকে হাত গুজে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ফারাহ। মেয়েকে রেখে উঠে দাঁড়ালো তাসফিন। ফারাহকে দেখে মুচকি হেসে ফেলল। হাত বাড়িয়ে টেনে নিল নিজের কাছে। ফারাহ নির্দ্বিধায় পা উঁচু করে চুম্বন এঁকে দিল তাসফিনের কপালে। আপনি এত ভালো কেন লেফটেন্যান্ট সাহেব? তাসফিন নির্লিপ্ততা শান্ত কণ্ঠে বলল। আমি সুখের স্বামী আর সুখ পাখির বাবা বলে তাই। আকস্মিক হাউমাউ করে কেঁদে ফেলল ফারাহ। হাতে শক্ত করে জড়িয়ে ধরে তাসফিনকে। আমার আপনিটা কখনো ছেড়ে যাবেন না, সইতে পারবো না। তাসফিন চোখে হাসে। ধীরে সুস্থে কান্না ভেজা মুখখানি তুলে নিল। ওষ্ঠয় ওষ্ঠ ছুঁয়ে বলল। ভালোবাসি সুখ। লজ্জায় কুকড়ে যায় মেয়েটা, কুণ্ঠিত হয় শীর্ণ বদন। অতঃপর ভালোবাসায় সিক্ত হয় আরও একবার। প্রণয় পুরুষের সহিতে প্রণয় কন্যার মিলন মুহূর্তের সাক্ষী হয় গৌধূলির সন্ধ্যা। হলুদ রঙে রাঙিয়ে দিলাম, তোমার স্পর্শে সোনালি সন্ধ্যা সাজিয়ে নিলাম। ভালোবেসে বন্দি বানালাম, তরঙ্গে তোমার ছোঁয়া পেলাম। সমাপ্ত। প্রিয় লেফটেন্যান্ট কমান্ডার তাসফিন শেখের পাঠক মহল, অবশেষে তাসফিন শেখ আপনাদের থেকে বিদায় নিল। আজকে অন্তত নাইস নেক্সট কমেন্ট করবেন না? কেমন লাগলো তাসফিনকে দুটো লাইনে বলে যাবেন। আমি বোধহয় তাসফিন শেখকে খুব যত্ন করে লিখেছি। আপনারা যারা এতদিন ধরে এই জার্নিতে ছিলেন সেই সকল পাঠকের কাছে চিরকৃতজ্ঞ আমি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।